সো প্ল্যান এন্ড ম্যানেজ প্রজেক্ট অথবা ফেজ ক্লোজার, ঠিক আছে। সো প্রজেক্ট এবং ফেজ ক্লোজার এটা তো মনে আছে না, এটা আসলে মেইনলি PMBOK এর ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের লাস্ট প্রসেসটা, ক্লোজ প্রজেক্ট অর ফেজ PMBOK এর, সেটার আসলে ডিটেলটা এখানে আছে, এবং ওখানে যা আছে তার চেয়ে অনেক ডিটেল এখানে আছে, আসলে আরো বেটার আসছে এটা করতে হবে। সো আগে আমরা PMBOK ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের লাস্ট যেটা প্রসেস ক্লোজ প্রজেক্ট অর ফেজ, সেটা আসলে সেখানে ডিসকাস করতাম যে আমরা কিভাবে প্রজেক্ট ক্লোজিং এরও প্ল্যানিং করতে হবে, কিন্তু তাই না, ক্লোজিং আমরা কিভাবে প্ল্যান করব, কিভাবে ক্লোজিং করবো সেটা প্ল্যানিং করতে হবে। আচ্ছা আমি একটু ওদের দরজাটা লাগাবো না, সাউন্ড আসতেছে ভাই। আচ্ছা দেখেন এখানে কি করতে হবে, ডিটারমাইন ক্রাইটেরিয়া টু সাকসেসফুলি ক্লোজ দ্য প্রজেক্ট অর ফেজ। হ্যাঁ, তার মানে এখানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এবং ডেফিনিশন অফ ডান যেটা আমরা আগে সেট করছিলাম প্রজেক্টের শুরুতে, সেটা এখানে আসলে নাও কাম ইনটু প্লে। হ্যাঁ, তারপর ডেভেলপ ট্রানজিশন প্ল্যানিং আর্টিফ্যাক্টস, যখন আমরা ট্রানজিট করে দেবো, এখন মানে কি প্রজেক্ট আমরা শেষ করব করে ট্রানজিট করে কাকে দেবো, যারা আসলে প্রজেক্টটার বেনিফিট রিয়েলাইজ করবে, সেটা অপারেশন টিম হতে পারে, কাস্টমার হতে পারে, ইউজার হতে পারে। আচ্ছা, আর ট্রানজিশন একটা প্রশ্ন এখানে আমি করি, সেটা হচ্ছে যে ট্রানজিশন, এই যে ট্রানজিশনে তো কিছু রিকোয়ারমেন্ট আছে তাই না, অপারেশন টিমের কি কি লাগবে, তারপরে আমাদের অপারেশন মানে রেডিনেস করতে হবে। এই ট্রানজিশন রিকোয়ারমেন্টটা আমরা কখন আসলে আইডেন্টিফাই করব, ট্রানজিশন রিকোয়ারমেন্টটা প্রজেক্ট শেষে হ্যান্ডওভারের আগে কোন জায়গায় করি আমরা, PMBOK এর কোনো প্রসেস আছে এই জন্য ট্রানজিশন? এটা মানে ডেভেলপ চার্টার প্রসেসেই তো করা হয়, মানে প্রজেক্ট ফেজ ক্লোজারের না, চার্টার আসলে খুবই ছোট জিনিস, চার্টারের উপর বেস করে কিছু করা যাবে না। রিকোয়ারমেন্ট কোথায় আমরা কালেক্ট করি, সমস্ত রিকোয়ারমেন্ট কোথায় কালেক্ট করি আমরা? কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসে। কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো রিকোয়ারমেন্ট কালেক্ট করতে বলা হয়েছে, মনে আছে? তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে যেমন যে ছিল কোয়ালিটি মানে বিজনেস রিকোয়ারমেন্ট, স্টেক হোল্ডার রিকোয়ারমেন্ট, কোয়ালিটি রিকোয়ারমেন্টস, এর সাথে সাথে কিন্তু ছিল ট্রানজিশন রিকোয়ারমেন্টস, ঠিক আছে? মানে ওটা আগেই করতে হবে, কিন্তু আমি ওদের সেখানে একটা অভিজ্ঞতা বলছিলাম যে রবিতে মানে একটা প্রজেক্টের ডেলিভারি রেডি হয়ে গেছে 6 মাস আগে, কিন্তু অপারেশন টিম বুঝে নিচ্ছে না, কারণ প্রজেক্টের শুরুতে তাদের কাছ থেকে কোনো ট্রানজিশন রিকোয়ারমেন্ট নেওয়া হয় নাই, তাদেরকে ইনভলভই করা হয় না যে আমার কি কি লাগবে প্রজেক্টে আমি যখন বুঝে নেব, ঠিক আছে? সো এটা কিন্তু শুরু করতে হবে, যখন কালেক্ট রিকোয়ারমেন্ট করতেছি তখনই করে দিতে হবে। ভ্যালিডেট রেডিনেস ফর ট্রানজিশন, এটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটা আগে PMBOK এ বোধহয় ওইভাবে ছিল না, আমার কাছে যতটুকু মনে পড়তেছে। মানে আমরা যখন ট্রানজিট করে ভেন্ডরকে অপারেশন টিমকে দিচ্ছি বা কাস্টমার ইউজারকে দিচ্ছি, তাদের রেডিনেসটা আমাদেরকে এনশিওর করতে হবে, না তো আসলে বেনিফিটটা অ্যাচিভ হবে না, তারা আসলে রেডি কিনা এটাকে নেওয়ার জন্য, ঠিক আছে? এবং সেটা শুধু মানে ফিজিক্যাল রেডিনেস না, সেটা তো অবশ্যই আছে, এনভায়রনমেন্ট এবং ফিজিক্যাল রেডিনেস, এর সাথে সাথে মানুষের ক্যাপাসিটি বিল্ডিং এর রেডিনেস, এটাও থাকতে হবে। নাইলে কিন্তু আমরা অনেক প্রজেক্ট হয়, স্পেশালি আইটি প্রজেক্ট অনেক হয়, মানে আমরা গভর্নমেন্টের কিন্তু অনেক দিন থেকে আইটি প্রজেক্ট হচ্ছে, মানে প্রতিটা মিনিস্ট্রিতে প্রতিটা অর্গানাইজেশনে আইটি প্রজেক্ট হয়, তারা বিভিন্ন আইটি প্রজেক্ট করে। আমরা সেই 7-8 বছর 10 বছর আগেও দেখা যায় HR সিস্টেম, পেরোল সিস্টেম এসব আমরা সরকারি জায়গায় ডেভেলপ দিছি, কিন্তু এটা কিন্তু রান করে নেই। দেখা যায় যে 1 বছর 2 বছর পরে যিনি খুব ইন্টারেস্টেড ছিল উনি চলে গেছেন, ওটা শেষ হয়ে গেছে, মুখ থুবড়ে পড়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে রেডিনেস ফর ট্রানজিশন। আচ্ছা, কনক্লুড অ্যাক্টিভিটিস টু ক্লোজ আউট প্রজেক্ট অর ফেজ। প্রজেক্টের ফেজে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আরো ফর্মাল যেসব প্রসিডিউর করতে হবে সেগুলিকে আইডেন্টিফাই করা এবং সেগুলিকে অবশ্যই অ্যাকমপ্লিশ করা। তো আমি এরপর থেকে সব স্লাইডে এইটা অ্যাড করবো যে PMBOK এর সাথে আসলে ম্যাপ করা। এই টপিকটা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে আছে চ্যাপ্টার 4-এ, এবং এটা হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ প্রসেসের এটা ডেসক্রাইব করা হয়েছে এই টোটাল টপিকটা। আচ্ছা, এখানে মেইন যেটা কাজ করবে যে আমরা যে অ্যাকসেপ্টেন্স ক্রাইট নেব, তাহলে কি করতে হবে, ডেফিনিশন অফ ডানটা মিট করতে হবে, তাই না, যেটা আমরা সেট করছি আগে। ওই যে স্কোপ চ্যাপ্টারে কিন্তু আমরা ডেফিনিশন অফ ডান, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এসব কিন্তু করছি। আর কাস্টমারকে দিয়ে আমরা কাজগুলোকে ভ্যালিডেট করায় নেব, নাইলে তো সে ডেলিভারেবল নেবে না। সেই ভ্যালিডেশনটা হচ্ছে ভ্যালিডেট ওয়ার্ক। আচ্ছা, এরপরে ক্লোজ প্রজেক্ট অর ফেজে আমরা কি করব, সেভারাল ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস অকার ডিউরিং ক্লোজ আউট। দ্য প্ল্যান্ড ওয়ার্ক ইজ কমপ্লিটেড, যেটা আমরা প্রজেক্ট শুরু করছিলাম যে কারণে সেটা কমপ্লিট হয়েছে।
প্রজেক্ট অর ফেজ ইনফরমেশন ইজ আর্কাইভ। খুব বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সমস্ত রিলেটেড রেলিভেন্ট ডকুমেন্টস সবগুলোকে আর্কাইভ করা, ঠিক আছে। আর লাস্ট কি, আমরা বলেছিলাম যে প্রজেক্ট টিম হচ্ছে একটা টেম্পোরারি অর্গানাইজেশন। প্রজেক্ট যেমন টেম্পোরারি, প্রজেক্ট টিমও কিন্তু টেম্পোরারি অর্গানাইজেশন। তার মানে প্রজেক্ট শেষ, তাহলে টিম রিসোর্সকে অ্যাডজয়েন হবে, তারা রিলিজ করতে হবে এবং তারা অন্য এন্ডেভিওরে এখন জয়েন করবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কোথায় করা হয়? এটা আসলে যে রিসোর্স নিয়ে যখন আমরা কাজ করি, রিসোর্স যখন আমরা নিয়ে আসি, রিসোর্স ম্যানেজমেন্ট, বিল্ড এ টিম, কিংবা পিএমবকের হচ্ছে রিসোর্স চ্যাপ্টার, তখন আমরা যখন প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট করি, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানিং এর একটা পার্ট হচ্ছে, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের একটা বড় পার্ট হচ্ছে যে রিলিজ প্ল্যানিংও করা, যে স্টাফরা কাজ শেষ হয়ে গেলে কিভাবে রিলিজ হবে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসেন, এটা এখানে আমি ডান দিকে একটা লিখে রাখছি, মিসপারসেপশন অ্যাবাউট প্রজেক্ট ক্লোজার। মানে কখন আসলে আমরা প্রজেক্টটা ক্লোজ করব। এখানে একটা প্রশ্ন আছে, মানে মাঝে মধ্যে একটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে যে মানে বলছে যে যখন প্রজেক্ট ক্লোজ করা হচ্ছে তখন অল প্রজেক্ট ডকুমেন্ট আপডেট করা হয়েছে, মানে তারপরে লেসন লার্ন কালেক্ট করা হয়েছে এবং আর্কাইভটা কালেক্ট করা হয়েছে এবং ফাইনাল রিপোর্টও হয়ে গেছে, এরপরের কাজ কি? এ ধরনের প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে আমাদের ফাইনাল রিপোর্টও হয়ে গেছে, প্রজেক্ট ডকুমেন্টগুলো আপডেট করা হয়েছে, এরপরের কাজ কি? এরপরের কাজ কি? হ্যাঁ, এরপরের কাজ হচ্ছে আপনার অফিসিয়ালি এটাকে কমপ্লিট, প্রজেক্টটা যে কমপ্লিট হচ্ছে এটা ডিক্লেয়ার করা। সেটা মানে ফর্মালি একটা ডকুমেন্টের থ্রুতে হতে পারে, হ্যাঁ, যেমন গভর্নমেন্ট জায়গায় মানে একটা ডকুমেন্ট দিয়ে হয় যে আমাদের সবকিছু রিসিভ হয়ে গেছে এবং সবকিছু সেটেল হয়ে গেছে। আবার প্রাইভেট সেক্টর অনেক সময় ইমেল দিয়ে হয়, ভেন্ডরকে বলে দেয় যে এত তারিখে সমস্ত কাজ আমরা বুঝিয়ে পাইছি, এভরিথিং ইজ ডান অ্যান্ড কমপ্লিট, এরকম সিগনেচার দিয়ে শেষ হয়। এটা হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি। এখন ওখানে অপশন কি ছিল আমি জানি না, এখানে যেমন একটা জিনিস মিসিং দেখতেছি, আপনি যে কয়েকটা পয়েন্ট বললেন, সেটা হচ্ছে লেসন লার্ন। কি বলা হয়েছে? লেসন লার্ন, হ্যাঁ, লেসন লার্ন করা হয়েছে। আচ্ছা, তাহলে জাস্ট শুধুই না, অফিসিয়ালি জাস্ট আপনার সিগনেচার দিয়ে আপনি শেষ করবেন আর কি। এখানে একটা স্লাইড আছে, আজকে আমাদের টপিকেও একটা স্লাইড আছে যে আমরা লাস্টে কি করবো। হ্যাঁ, আর আপনি একটু প্রশ্নটা আমাকে দিয়েন, তাহলে আমি আরেকবার দেখবো প্রশ্নটা, যদি কোথাও থাকে তাহলে আমাকে দিয়েন। আচ্ছা, ক্লোজ প্রজেক্ট অর ফেজের, তাইলে আমাদের কিন্তু একটা মিসকনসেপশন আছে, মিসপারসেপশন আছে যে আসলে প্রজেক্ট বোধহয় ক্লোজ, সব ডেলিভারেবল পেয়ে গেলে ক্লোজ হয়। তো সবসময় কিন্তু এরকম নাও হতে পারে, আমরা এটাকে বলি প্রিমেচুর ক্লোজারও কিন্তু হতে পারে, ঠিক আছে। এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল বিভিন্ন কারণে কিন্তু অ্যাট এনি টাইম প্রজেক্ট ক্যান বি ক্লোজড। আর আমরা যখন অ্যাজাইল কথা বলতেছি তখন আমরা কিন্তু জানি যে আমরা কেন প্রজেক্ট করতেছি, টু ক্রিয়েট বিজনেস ভ্যালু। এখন মার্কেটে যদি ডিমান্ড না থাকে, বিজনেস ভ্যালু যদি ক্রিয়েট করতে না পারে আমার প্রজেক্ট, তাহলে অ্যাট দ্যাট রাইট মোমেন্ট আমাদের প্রজেক্টটা ক্লোজ করা দরকার, ঠিক আছে। আমাদের যাতে রিসোর্স, হিউম্যান রিসোর্স, তারপরে টাকা পয়সা যাতে নষ্ট না করি আমরা। তো সেই বিষয়টা বলা হচ্ছে যে শুধু এরকম না যে প্রজেক্ট মানে খুবই, আমরা সবসময় পজিটিভ চিন্তা করি, তো ভাবি যে সবকিছু ওদের পেয়ে গেলে প্রজেক্ট ক্লোজ হবে। অনেক ক্ষেত্রে প্রজেক্ট কিন্তু অ্যাব্রাপ্টলি ক্লোজ হয়ে যায়। সো সেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল কারণে। দেখেন এখানে বলছি, দ্য প্রজেক্ট, এক নম্বর হচ্ছে দ্য প্রজেক্ট অর ফেজ সাকসেসফুলি মেট ইটস কমপ্লিশন অবজেক্টিভ। দিস ইজ ভেরি গুড, সবচেয়ে আসলে বেস্ট কেস সিনারিও, নরমাল সিনারিও। আচ্ছা, পরেরটা দেখি, দ্য রিকোয়ারমেন্ট চেঞ্জ ডিউরিং এক্সিকিউশন টু দ্য পয়েন্ট হোয়ার দ্য প্রজেক্ট ইজ নো লঙ্গার ফিজিবল। ঠিক আছে, আমরা যে ফিজিবিলিটি স্টাডি দিয়ে প্রজেক্টটা শুরু করছিলাম সেটা আর কোনোভাবে আর ফিজিবল না, তো এটা কারণ হতে পারে। তারপরে কি, ফান্ডিং নাই আপনার, তাহলে আর কেমন প্রজেক্ট করবেন? ঠিক আছে, তাহলে কিন্তু প্রজেক্টটা ওই জায়গায় ক্লোজ করতে হবে। এখানে একটা প্রশ্ন হতে পারে, ধরেন দেখেন যে আপনি ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানি দুইটা সাইট বানাচ্ছেন, হ্যাঁ, দুইটা রেসিডেন্সিয়াল সাইট বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন, 6 তলা 6 তলা। এখন আপনার ফান্ডিং নাই, দুইটাতে আপনি আসলে কাজ করতেছিলেন, এটা 40% বা 50% হয়ে গেছে, এটা 70% হয়ে গেছে, ফান্ডিং নাই, তাহলে কি করবেন? তখন হয়তো আপনাকে কি করতে হবে, যে কোনো একটাকে হয়তো ক্লোজ করতে হবে, আর এটাকে হয়তো আপনি স্টপ করলেন, ডিসিশন নিলেন যে আপনি এটা স্টপ রাখবেন। এখন এটা এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্টপ রাখবো এর মানে কিন্তু এটা না, এটা যেভাবে ইচ্ছে সেভাবে ফেলে রাখা। এটা কিন্তু মেজার নিতে হবে, যাতে এটা আবার যতটুকু কাজ করছি এটা যাতে আবার নষ্ট না হয়ে যায়, চুরি না হয়ে যায়, ভেঙে না পড়ে। সেগুলার কিন্তু আসলে এটার জন্য কত টাকা পয়সা লাগবে, এটাকে প্রিজার্ভ করার জন্য এখানে হয়তো 2জন গার্ড রাখা লাগবে, যার একটা খরচ আছে, ঠিক আছে। তারপরে ইনভেন্টরি আছে, সেটা যাতে ঠিক মতো থাকে, নষ্ট না হয়ে যায়। এই সব কিছু কিন্তু আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। প্রজেক্ট যদিও এইটা ক্যান্সেল হয়ে গেছে,
কিন্তু এইটার কিন্তু এই প্রিকশন ইনিশিয়েটিভ গুলো কিন্তু নিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা না যে আজকে এটা প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে তাহলে এটা সব বাদ, কারণ আমরা এটাতে সব ফোকাস। এই যে হোমওয়ার্ক গুলো কিন্তু করে নিতে হবে যে প্রজেক্টটা ক্যান্সেল হচ্ছে সেটারও। আর এই বিষয়ে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে প্রজেক্ট যদি প্রিমেচুরলি কখনো ক্লোজ হয়ে যায়, তার মানে তাহলে কি ক্লোজ প্রজেক্ট প্রসেসটা হবে কি হবে না, মানে অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে গেল 6 মাস পরে প্রজেক্ট। কি হবে? হ্যাঁ হবে, কারণ ওই যে ওই কাজগুলো করার জন্য যতটুকু হয়েছে ওটুকের ভ্যালু আমরা অ্যাচিভ করতে পারি কিনা, তারপরে এখন যতটুকু হয়েছে ওটাকে আমরা প্রিজার্ভ করতে হবে, কারণ আবার সিচুয়েশন ভালো হলে বা চেঞ্জ হলে তো এটা আমাদের কাজে লাগবে। তারপরে লেসন রানগুলোকে অবশ্যই নিতে হবে, আর্কাইভ করতে হবে। এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু তখনও করতে হবে, সাকসেসফুল হলেও করতে হবে, ফেল করলেও করতে হবে। আচ্ছা, ক্লোজিংটা না করলে তো প্রজেক্ট হ্যাঙ্গিং থেকে গেল। হ্যাঁ হ্যাঙ্গিং হয়ে যাবে, রাইট। সো এটা অনেক সময় আমরা ভুলে যাই, এরকম কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায় ক্লোজিং নিয়ে। সিগনিফিকেন্ট রিস্ক আর এনকাউন্টার্ড, মানে এমন রিস্ক চলে আসছে যে আসলে প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো না আমরা। তারপরে দ্য অর্গানাইজেশন ইজ নো লঙ্গার নিডস দ্য প্রজেক্ট ডেলিভারেবলস, যাদের জন্য করতেছি তাদের এটা দরকার নেই, এরকম কিন্তু হয় অনেক সময়। সো সেটা আসলে আমরা এইসব কারণে প্রজেক্ট ক্লোজ হতে পারে। আর এক্সটার্নাল ফ্যাক্টর কি, গভর্নমেন্টের লস এন্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মার্জার অর অ্যাকুইজিশন দ্যাট এফেক্টস দ্য অর্গানাইজেশন। দিস ইজ এই যে যেমন রবি আর এয়ারটেলের মার্জার হলো না, সো হিউজ কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে দুই টিমেরই যে প্রজেক্টগুলো রান করতেছিল। হ্যাঁ, সেই প্রজেক্ট দেখা যায় অনেকগুলি কিন্তু আর রান করা হয় নাই, কারণ এখানে দেখা গেছে অলরেডি সেটা হয়তো মার্জার কোম্পানির আছে, ইভেন অনেক সাইটকে ওরা ইয়ে করছে, তাই না, ক্লোজ করে দিচ্ছে অনেক সাইট, কারণ এয়ারটেলের পাশে একটা সাইট আছে, তো রবি তো সাইট দরকার নেই। গ্লোবাল আর ন্যাশনাল ইকোনমিক চেঞ্জ, রাইট, এই যে কোভিড এর কারণে কত ধরনের যে প্রজেক্ট ইনিশিয়েটিভ বন্ধ হয়ে গেছে, তাই না, স্পেশালি ডেভেলপমেন্ট প্রজেক্ট, যারা এনজিও তে কাজ টাজ করে দেখবেন তাদের অনেক প্রজেক্ট কিন্তু হয়তো ক্লোজ হয়ে গেছে, কারণ সেটা এখন চালানো যাচ্ছে না। সো দিস আর দ্য রিজনস হোয়াই অ্যাকচুয়ালি প্রজেক্ট ক্লোজার ক্যান বি ইনিশিয়েটেড। হ্যাঁ, এখানে একটা জিনিস হলো রেজা ভাই, এই প্রজেক্টের সাথে যে সমস্ত প্রকিউরমেন্ট গুলো থাকে, যদি প্রজেক্টের প্রিম্যাচিউর যদি ক্লোজ হয়, তো যে সমস্ত প্রকিউরমেন্ট গুলো ছিল, যেমন এখানে তো কোনো ভেন্ডারদের আমি অর্ডার দিয়ে রেখেছি, সে তার এইগুলো প্রোডাকশন প্রসেসের ভিতর আছে, সেই অবস্থাতে ক্লোজ হলে তার সাথে আমার এটা কিভাবে হবে? কারণ তার তো সেগুলো আমি তো বাই দিস টাইম ইনভেস্টমেন্ট করে ফেলছি, সে তো প্রোডাকশন গুলো হয়তো কিছু ফিনিশ প্রোডাক্ট হয়ে গেছে, কিছু হয়তো যে এগুলোতে 75% হয়ে গেছে, মানে প্রোডাকশন চ্যানেল আছে, সে অবস্থাতে এটাকে কিভাবে করে? আমি তো প্রজেক্ট ক্লোজ করলাম যে এটা আপনার অ্যাভয়েডেবল কন্ডিশন, আমি তো ক্লোজ কন্ট্রাক্টে লেখা থাকতে হবে। এটা টার্মিনেশনে যে লেখা থাকে না, টার্মিনেশন ক্লোজ, এটা তো অনেক বড় থাকে আসলে, সেটা তো একটা টেন্ডারের ভিতর লেখা থাকে, যেটা টেন্ডারের ভিতর একটা লেখা থাকে যে সেটা হলো যে কি বলে হব, যেটা বলে অথরিটি reserves the right to reject or reject any or all the bids, এটা হলো যে তার ওই বিডের ক্ষেত্রে। কিন্তু প্রজেক্ট যখনই থাকে, প্রজেক্ট যখন রানিং 1 বছর 3 বছরের প্রজেক্ট 2 বছর মাথামতো বন্ধ করতে হচ্ছে, সে অবস্থাতে এর সাথে যারা রিলেটেড যারা আছে, যেগুলো প্রকিউরমেন্ট প্রসেস যেগুলো, সেগুলো তো তখন অনগোয়িং, তখন সেটা বলছি আমি আর কি। সেটাও আপনার, এটা তো আসলে প্রজেক্ট না, প্রজেক্টের থেকেই ওটা আসলে টার্মিনেশন ক্লোজেই কিন্তু বলা থাকে, সে হয়তো 10% কাজ করছে, বাট তাহলে তাকে প্রোরেটেড পেমেন্ট করতে হবে, এই ধরনের কিন্তু বলা থাকবে, সে অনুযায়ী আপনাকে বিহেভ করতে হবে, কাজ করতে হবে আর কি, নেগোশিয়েট করতে হবে, অল্টারনেটিভ এডিআর ফলো করতে হবে, তখন আসলে হিউজ ক্যাওয়াস আর কি, এটা খুব সহজ বিষয় না। আগে যেগুলো হয় না, আগে তো যদি বলে গেস করা যায়, তাহলে বলে দেব আমি এটাই করো, তুমি কিন্তু প্রোডাকশন যেও না, তোমাকে পিআই না দেওয়া পর্যন্ত তুমি এটা মানে এই করবে না। এটা হয় কি সেই করলো যে ঠিক আছে, এখন 20% 30% যে কাজ করে থাকে তার পেমেন্টটা ওইভাবে নেগোশিয়েট করে তাকে দিতে হবে অবশ্যই, না তো এই ভেন্ডরটার পরে কখনো কাজ করতে পাবেন না তার সাথে। আবার আরেকটা হলো যে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট যেখানে থাকে, সেখানে কিন্তু যে বললাম যে ঠিক আছে তুমি আরেকজনের কাছে বিক্রি করে দাও, সে হয়তো বিক্রি করতে পারে, কিন্তু টেকনিক্যাল রিকোয়ারমেন্ট কিন্তু কখনোই দুইজনের এক হয় না। হ্যাঁ, রাইট। সো এটা ইজি প্রসিডিউর না, হ্যাঁ, অনেক ঝামেলা আছে, এটা আসলে বুঝতে হবে, অনেক ঝামেলা আছে।
আচ্ছা, এখন আমরা যেটা যখন এটা ক্লোজ প্রকিউরমেন্ট নামে, কিন্তু আগে মানে পিএমবক এর 5th এডিশনে ক্লোজ প্রকিউরমেন্ট নামে একটা প্রসেস ছিল, ঠিক আছে? যেটা যে ক্লোজিং প্রসেস গ্রুপ দেখতেছি না, ক্লোজিং প্রসেস গ্রুপে এখন কয়টা প্রসেস? একটা প্রসেস, একটাই প্রসেস, হ্যাঁ, ক্লোজ প্রজেক্ট অর ফেজ। কিন্তু আগে কিন্তু একদম লাস্টে প্রকিউরমেন্টে আরেকটা ছিল ক্লোজ প্রকিউরমেন্ট নামে, এই দুইটা প্রসেস ছিল, কিন্তু এই ভার্সনে সেটা রাখা হয় না। এবার বলা হয়েছে যে কন্ট্যাক্ট প্রকিউরমেন্টেরই একটা কাজ হবে ক্লোজ প্রকিউরমেন্ট, এবং যখন আমি ক্লোজ করব ক্লোজ প্রজেক্ট অর ফেজ, তারও একটা কাজ হবে যদি কোনো ওপেন টেন্ডার থাকে বা টেন্ডারে কোনো কিছু ওপেন থাকে সেটাকে ক্লোজ করা, ঠিক আছে? তো ক্লোজিং এর সময় আমরা আসলে প্রকিউরমেন্ট রিলেটেড সমস্ত ক্লোজ করব। আর একটা জিনিস, প্রকিউরমেন্টের সাথে ক্লোজ প্রকিউরমেন্ট আমরা দেখে এসেছি। হ্যাঁ, রাইট। তারপরে যদি ক্লোজ প্রকিউরমেন্ট গাইডলাইন্স টু ক্লোজ প্রকিউরমেন্ট, এখানেও তো অনেকগুলো দেখে এসেছি যে কন্ট্রোল প্রকিউরমেন্ট মধ্যে ক্লোজ প্রকিউরমেন্ট আছে, ক্লোজ প্রকিউরমেন্ট আছে লাস্ট স্লাইডটার আগেরটা আর কি, যে সেখানে আমাদের শিওর হতে হবে যে সেখানে যে প্রোডাক্ট সার্ভিসগুলো ঠিকমতো ডেলিভার দেওয়া হয়েছে কিনা, কোনো আউটস্ট্যান্ডিং আছে কিনা, তারপরে পেমেন্ট আছে কিনা, তারপরে কোনো কি বলে সেটেলমেন্ট আছে কিনা, আউটস্ট্যান্ডিং, এই জিনিসগুলো বেশ কিছু পয়েন্ট আছে এখানে। কোথায় আছে এটা বললেন? এটা হলো প্রকিউরমেন্টের যে চ্যাপ্টারটা ছিল লাস্ট স্লাইডের আগের স্লাইডটা, হ্যাঁ, গাইডলাইন টু ক্লোজ প্রকিউরমেন্ট। এর অনেক 7-8টা পয়েন্ট এখানে। ঠিক আছে, তো ক্লোজ প্রজেক্টটা মানে ক্লোজ যখন আমরা প্রজেক্ট করতেছি তখন দেখতে হবে যে প্রকিউরমেন্টের রিলেটেড আর কোনো কিছু ওপেন আছে কিনা, হ্যাঁ, সেটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে, এনশিওর করতে হবে যে এভরিথিং ইজ ক্লোজ। আর এই পয়েন্টটা থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসবে, হ্যাঁ, এটা থেকে, এই কনসেপ্টটা থেকে। দিস অকার্স is a procurement close occurs throughout the life cycle of the project, not during project closure. এরকম জমায়ে রাখা যাবে না যে সব আমরা ক্লোজ করব হচ্ছে যখন প্রজেক্ট ক্লোজ করব তখন, এটা না। কিন্তু যখন প্রকিউরমেন্ট অনেক হবে একটা প্রজেক্টে, এই যে একটা বড় প্রজেক্ট লাইফ সাইকেলে নানান প্রকিউরমেন্ট হতে থাকবে, তাহলে যখন যে প্রকিউরমেন্টে ডেলিভার পেয়ে যাবেন, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করবে, সব ডান, তাহলে আপনি প্রকিউরমেন্টের যে নলেজ এরিয়ার যে প্রসেসগুলো ওটা ফলো করে আপনি প্রকিউরমেন্ট ক্লোজ করে ফেলবেন। ডোন্ট ওয়েট ফর দিস প্রসেস, ঠিক আছে? সো পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে এরকম সিচুয়েশন দিয়ে, বলবে যে তুমি কি প্রকিউরমেন্ট মানে অ্যাট এনি টাইম ক্লোজ করবা নাকি অলওয়েজ প্রকিউরমেন্ট ইউ হ্যাভ টু ক্লোজ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অফ দ্য প্রজেক্ট। সো যখন যে প্রকিউরমেন্টটা ক্লোজ হবে সেটা আপনি তখন সেভাবে কন্ট্রাক্টের টার্মস অনুযায়ী আপনি ক্লোজ করে ফেলবেন। আচ্ছা, আর একটা কথা বলছে, কন্ট্রাক্টস আর নট কেপ্ট ওপেন এনি লঙ্গার দ্যান নেসেসারি। খুব ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ, যখনই আপনার কন্ট্রাক্টের সমস্ত ক্রাইটেরিয়া মিট করবে আপনি তাড়াতাড়ি ক্লোজ করে দেন। কারণ দেখা যায় আপনার পেমেন্ট দেন নাই বা দেরি করছেন, এসব কারণে কিন্তু কি হতে পারে, আপনার কস্ট কিন্তু ইনকার হতে পারে। সো সেই জন্য যখনই যেটা পেয়ে গেছেন আপনি, ক্লোজ হয়ে গেছে, আপনি ওটাকে সঙ্গে সঙ্গে ক্লোজ করে ফেলেন, আননেসেসারি যাতে লেংদি না করি আমরা। আচ্ছা, আমরা যখন প্রজেক্ট ক্লোজ করব তখন কি করব আসলে? ওই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি বলি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আর অ্যাজাইলে তো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ইউজার স্টোরির সাথে থাকে, তাই না? মনে আছে? অ্যাজাইলে হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে ইউজার স্টোরির সাথে, আর ডেফিনিশনে ডান ইজ আসলে মেইন জিনিস, যেটা মিলায়ে প্রতিটা রেট্রোস্পেক্টিভে না তো স্পেন রিভিউতে আমরা দেখি যে সমস্ত ডেফিনিশন অফ ডান ক্রাইটেরিয়া মিট করছে কিনা। সো সিমিলারলি এখন যেহেতু আমরা প্রজেক্ট ক্লোজ করতেছি, ট্রেডিশনাল প্রজেক্টে আমরা দেখবো সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট হয়েছে কিনা। আর যদি অ্যাজাইল হয় তাহলে আমরা কি বলবো, ডেফিনিশন অফ ডান মিট করছে কিনা সব। যদি মিট করে তাহলে আমরা প্রজেক্ট ক্লোজ করব, এবং এটা কাস্টমার অ্যাকসেপ্ট করে ভ্যালিডেট করবে যে হ্যাঁ এভরিথিং ইজ অ্যাজ পার দ্য এক্সপেক্টেড, আমরা পেয়ে গেছি বলে এটা ক্লোজ করবে প্রজেক্টটা। আচ্ছা, আমি নিচে একটা প্রশ্ন লিখে রাখছি, দেখছেন? ইন হুইচ ডকুমেন্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আর ক্যাপচার্ড, কে বলতে পারবেন? প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। Which document acceptance criteria captured? ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা কোথায় রাখি? প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে রাখি। হ্যাঁ, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, স্কোপ চ্যাপ্টারে। স্কোপ চ্যাপ্টারে স্কোপ স্টেটমেন্টে কিন্তু কয়েকটা কম্পোনেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ডেলিভারেবল কি এবং তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, ঠিক আছে? সেই অ্যাকসেপ্টেন্স দেখেই কিন্তু আমরা এখন প্রজেক্টটা ক্লোজ করব, যেটা আমরা স্কোপের সময় ফাইনালাইজ করছিলাম কাস্টমারের সাথে বা অ্যাজাইলে প্রোডাক্ট ওনারের সাথে, হ্যাঁ, প্রোডাক্ট ওনার এবং স্টেকহোল্ডারদের সাথে। পেমেন্টস,
এই যে যেভাবে যতটুকু পেমেন্ট পায়, যে পেমেন্ট শিডিউল অনুযায়ী সেটা আপনাকে পেমেন্টটা ক্লোজ দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো ভেন্ডরের সাথে যেভাবে কন্ট্যাক্ট হচ্ছে সেই পেমেন্টটা আপনি ক্লোজ করবেন। আর নলেজ ম্যানেজমেন্ট মানে একটা বড় কাজ হচ্ছে ক্লোজিং এ আমরা যা শিখলাম, একটা প্রতিটা প্রজেক্টে কিন্তু আপনাকে অনেক কিছু নতুন শিখাবে। যতই আপনি এক্সপিরিয়েন্স হন, একই প্রজেক্ট হয়তো অনেকবার করতেছেন, কিন্তু তারপরে দেখবেন যে এভরি প্রজেক্ট উইল কাম আপ অনেক ডিফারেন্ট নতুন জিনিস আপনাকে শিখাবে আর কি। তো সেই জিনিসটা আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট কোথায় রাখছিলাম? লেসন লার্ন রেজিস্টারে রাখছিলাম, তাই না? হ্যাঁ, থ্রু আউট দ্য প্রজেক্ট ডিউরিং হোল লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট আমরা কোথায় রাখছি? লেসন লার্ন রেজিস্টারে। এখন আমরা যখন ক্লোজিং এ আসবো কি করব? আমরা লেসন লার্ন রেপোজিটরিতে সেটা এখন অ্যাড করে দেব। ঠিক আছে, মনে আছে না? লেসন লার্ন রেপোজিটরি হুইচ ইজ এ ডাটাবেস অফ লেসন লার্ন ফ্রম মাল্টিপল প্রজেক্টস। তো যেহেতু আমাদের প্রজেক্ট ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের লেসন লার্ন রেজিস্টারে যত কিছু আমরা এই প্রজেক্টে শিখেছিলাম সেটা আমরা এখন অ্যাড করে দেব হচ্ছে লেসন লার্ন রেপোজিটরি। আচ্ছা, এবার আসেন ট্রানজিশন আর্টিফ্যাক্টস। ট্রানজিশন করার সময় আমাদের কি কি আর্টিফ্যাক্টস মানে মেইনলি ডকুমেন্টস, তাই না? কি কি ডকুমেন্ট আমাদেরকে লাগবে? হ্যাঁ, সো সেটা অবশ্যই এনশিওর করতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ ট্রেনিং দিতে হবে, তাই না? আমাদের যাদের কাছে আমরা প্রোডাক্টটা দিচ্ছি বা সার্ভিসটা দিচ্ছি, কাস্টমার বা ইউজার, ট্রেনিং দিতে হবে। ডকুমেন্টেশন, ইউজার ম্যানুয়াল বা আরো নানান ধরনের ডকুমেন্টেশন হতে পারে, যেগুলো আসলে আমরা ট্রানজিশন যখন রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট করবো তখন এগুলোকে ফাইনালাইজ করতে হবে যে কি কি ডকুমেন্ট দিতে হবে আমাকে। বা অনেক সময় টরে বলা থাকে যে আমাকে ইউজার ম্যানুয়াল দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানুয়াল দিতে হবে, টেকনিক্যাল ম্যানুয়াল দিতে হবে, টেকনিক্যাল স্পেসিফিকেশন দিতে হবে, এগুলো বলা থাকে। ঠিক আছে, তারপরে কমিউনিকেশন করতে হবে এবং সাপোর্ট। ঠিক আছে, সাপোর্ট এনশিওর করতে হবে। যেমন প্রায় বেশিরভাগ প্রজেক্টই সাপোর্টের একটা ক্লোজই থাকে যে 1 বছর সাপোর্ট দিতে হবে বা 2 ইয়ার্স সাপোর্ট দিতে হবে, সেগুলোকে আমাদের এনশিওর করতে হবে। সো দিস আর অ্যাকচুয়ালি, এটা কি ওয়ারেন্টির ভিতর কভার করবে না সাপোর্টটা? হ্যাঁ, সাপোর্টটা ওয়ারেন্টির মধ্যে আর কি। যে আমরা মানে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডটাকে কি সাপোর্ট হিসেবে বলতে পারি আমরা? ওইটাই সাপোর্ট। হ্যাঁ, সাপোর্টটা আপনি সব মানে আপনার এটা আসলে কন্ট্যাক্ট অনুযায়ী কাজ করবে। কন্ট্যাক্টে যেভাবে বলা আছে সেভাবে কাজ করতে হবে এখানে ট্রানজিশনের সময়। যে আমি এই প্রশ্ন করছিলাম যে ট্রানজিশন রিকোয়ারমেন্টস কোথায় কালেক্ট করি আমরা? ওই যে কালেক্ট রিকোয়ারমেন্টস কিন্তু আমরা করি। ঠিক আছে, এবং ডকুমেন্ট করা কোথায় হয়? রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে আমরা সবগুলোকে ক্যাপচার করি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট এই স্লাইডটা, যে ট্রানজিশন রেডিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যাদেরকে এখন দেবো আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা, তারা আসলে রেডি কিনা, সেই এনভায়রনমেন্টটা রেডি কিনা, ফিজিক্যালি রেডি কিনা এবং ক্যাপাসিটি হিসেবে রেডি কিনা। ঠিক আছে, যে খুব সুন্দর একটা কথা বলছে যে রিলিজিং, ডেলিভারিং এন্ড ডেপ্লয়িং দ্য প্রজেক্টস ওয়ার্কস ইনটু অ্যান এনভায়রনমেন্ট দ্যাট ইজ নট রেডি মে নিগেট ইটস ভ্যালু। যে বিজনেস ভ্যালু বা বেনিফিটের জন্য প্রজেক্ট করছি, এটা আসলে দেখা যাবে অ্যাচিভ করতে পারবো না আমরা যদি ট্রানজিশন রেডিনেস আমরা না করি। ঠিক আছে, so project teams must examine the readiness of all parties and prepare them for delivery, মানে এন্ড ইউজারকে রেডি করা, বিজনেস এনভায়রনমেন্ট রেডি করা, ফিজিক্যাল এনভায়রনমেন্ট রেডি করা, ফিজিক্যাল রিসোর্স রেডি করা। যেমন ডেটা সেন্টার লাগবে, তাহলে ডেটা সেন্টার রেডি করতে হবে, এবং যারা এটাকে চালাবে সেই প্রজেক্ট টিমকে রেডি করা। ঠিক আছে, আর মোস্ট ক্রিটিক্যাল ইন সিচুয়েশন হয় দেয়ার ইজ অ্যান আপডেট অর ইমপ্রুভমেন্ট টু অ্যান এক্সিস্টিং সিস্টেম, তখন কি হবে? লিগেসি একটা বিষয় আছে, লিগেসি ডেটা, লিগেসি প্রসেস প্রসিডিউর ছিল, ডকুমেন্ট ছিল, এগুলোকে কিন্তু আপনার নিয়ে আসতে হবে নতুনটার সাথে। সেটা এটা আরো চ্যালেঞ্জিং হয়। নতুন একটা জিনিস দেওয়া খুব ইজি, কিন্তু একটা এক্সিস্টিং সিস্টেমে যখন আপডেট করতেছে তখন কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়, এবং চেঞ্জ ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার থাকে। কারণ আগের প্রোডাক্ট বা সার্ভিসে মানুষ অভ্যস্ত, সেখান থেকে আপনাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো এটা দিয়ে আসলে এই স্লাইড দিয়ে মেইনলি আমরা বলতেছি আসলে কনফার্ম করতে হবে যাতে যাদেরকে আমরা ট্রানজিট করতেছি তারা ফুললি যাতে রেডি থাকে, সেটাকে এনশিওর করতে হবে। আচ্ছা, লেসন লার্ন নিয়ে আমরা কথা বলছি যে লেসন লার্ন রেজিস্টারে কি থাকে আসলে? যা ভালো আমাদের তাই আমাদের রাখতে হবে, তাই না? শিডিউলিং লেসন লার্ন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট লেসন লার্ন, সেলার্স লেসন লার্ন মানে ভেন্ডর এবং সাপ্লায়ারের পারফরম্যান্স সব, কাস্টমারের লেসন লার্ন। ঠিক আছে, যে অনেক কাস্টমারের সাথে আপনি কাজ করেন, প্রতিবার কাস্টমারের থেকে বিভিন্ন কিছু শিখবেন আপনি। স্ট্র্যাটেজিক লেসন লার্ন, তারপরে টেকনিক্যাল লেসন লার্ন,
এবং এনি আদার আসপেক্ট যেটা আপনার জন্য হেল্পফুল হবে আপনার অর্গানাইজেশনের জন্য, আপনার প্রজেক্টের জন্য, সেটা আপনি লেসন লার্ন রেজিস্টারে ক্যাপচার করবেন। এগুলো আমরা আগেও আলোচনা করছি। আর ক্লোজ আউট মিটিং হয়, তাই না? সব প্রজেক্টে আসলে ক্লোজ আউট মিটিং হয়, যেটাকে আমরা বলি সেশন হেল্ড অ্যাট এন্ড অফ দ্য প্রজেক্ট অর ফেজ। তাহলে এখানে আমরা কি আলোচনা করি আসলে? ডিসকাসিং দ্য ওয়ার্ক, যে কাজটা ছিল সেই কাজটা আসলে ফুললি ডেলিভার হয়েছে কিনা অ্যাজ পার দ্য টর, এবং কি শিখলাম আমরা, লেসন লার্নটা আমরা ডিসকাস করি। ঠিক আছে, এটা আসলে আমাদের ক্লোজ আপ মিটিং এ আমরা করি, এবং এরপরে আসলে ফর্মালি চিঠি ইস্যু করা হয় যার দ্বারা প্রজেক্টটাকে ক্লোজ করা হয়। রেট্রোস্পেক্টিভ অ্যাজাইল যদি আমরা চিন্তা করি, এতক্ষণ আমরা বললাম লেসন লার্ন রেজিস্টার, লেসন লার্ন রেপোজিটরি, এটা আসলে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর রেট্রোস্পেক্টিভ আমরা কি করব? আমরা আগেও আলোচনা করছি এটা নিয়ে। তো ক্লোজ আউটেও আসলে রেট্রোস্পেক্টিভ হবে, এবং সেখানে অ্যাজাইল টিম, প্রোডাক্ট ওনার এবং কি স্টেক হোল্ডাররাও থাকতে পারে। এবং অ্যাজ ইউজুয়াল আগে যখন আমরা আলাপ করছি হোয়াট ওয়েন ওয়েল, তাই না, 3W বলছিলাম। তারপরে হোয়াট ওয়েন রং, কিংবা এটাকে আরো সফট ভাবে বলা হয় হোয়াট কুড হ্যাভ বিন ডান বেটার, আরো সফট ভাবে বলা হয়। হোয়াট ওয়েন রং এটা আসলে একটু কঠিন শব্দ। সো আমরা তখন প্রসেস নিয়ে, টিমের পারফরমেন্স নিয়ে, ঠিক আছে, এইসব নিয়ে আমরা আলোচনা করি রেট্রোস্পেক্টিভে, যেগুলো নিয়ে আমরা অনেক ব্যাপক আলোচনা আগে করতেছি। সো ক্লোজিং এ আবার আমরা এটা ফাইনালি ক্লোজ করবো আর কি, সব ডিসকাশন করে এবং লেসন লার্ন আলোচনা করি। সো গাইডলাইন টু ক্লোজ এ প্রজেক্ট অর ফেজ, এখানে খুব চমৎকার কথাগুলো আছে। গাইডলাইনগুলো কিন্তু একটু মাইন্ডলি করতে হবে, আমি বারবার বলতেছি। যেমন রিভিউ দ্য প্রজেক্ট প্ল্যান, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যে প্ল্যানটা দিয়ে আমরা প্রজেক্ট শুরু করছিলাম, যেটা আমরা প্ল্যানিং প্রসেস গ্রুপে তৈরি করছি, ঠিক আছে? তো সেটা ফলো করে দেখতে হবে যে সবকিছু সেই মতো হয়েছে কিনা। তারপরে প্রজেক্ট টার্মিনেশন চেকলিস্ট, বেশিরভাগ অর্গানাইজেশনে যারা ম্যাচিউর অর্গানাইজেশন তারা কিন্তু চেকলিস্ট মেনটেন করে, ঠিক আছে? তো যেটাকে আমরা ডেফিনেশন অফ ডানও বলতে পারি। সেই চেকলিস্ট অনুযায়ী সব হয়েছে কিনা, সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করছে কিনা, তারপরে সমস্ত টেস্টিং হয়েছে কিনা, ইউজার সবকিছু ভ্যালিডেট করছে কিনা, ঠিক আছে, কমপ্লায়েন্স সব মিট করছে কিনা, এই সব কিছু আমরা চেকলিস্ট মেনটেন করি, অনেক জায়গাতে করা হয় এটা। সেই চেকলিস্টটা অনুযায়ী আমাদেরকে দেখতে হবে যে এভরিথিং ইজ ওকে অর নট। গ্যাদার এন্ড অর্গানাইজ পারফরম্যান্স মেজারমেন্ট ডকুমেন্টেশন, ঠিক আছে, পারফরম্যান্স, বিভিন্ন পারফরম্যান্স মেজারমেন্ট ডকুমেন্টেশন, সেটা টিমের হতে পারে, প্রজেক্টের হতে পারে, আপনার ভেন্ডরের হতে পারে, সবগুলোকে আপনাকে এখানে গ্যাদার করতে হবে, অর্গানাইজ করতে হবে। কনফার্ম প্রজেক্টস প্রোডাক্টস মিট কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, ভেরি ইম্পর্টেন্ট কমপ্লায়েন্স। হ্যাঁ, একদম ফাইনালি আবার চেক করে দেখতে হবে যে সমস্ত কমপ্লায়েন্স মিট করছে কিনা। দেন রিলিজ প্রজেক্ট রিসোর্স, যেটা আমরা বলতেছিলাম রিসোর্স রিলিজ প্ল্যান, অ্যাডজন করে দাও, টিম কাজ শেষ, তাদেরকে এখন রিলিজ করে দিতে হবে। আপডেট রেকর্ডস টু এনশিওর দ্যাট দে রিফ্লেক্ট ফাইনাল স্পেসিফিকেশন, ঠিক আছে, আমরা যে স্পেসিফিকেশন নিয়ে শুরু করছিলাম প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, সেটা মিট করছে। বি শিওর টু আপডেট দ্য রিসোর্স পুল ডেটাবেস টু রিফ্লেক্ট নিউ স্কিলস, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় করা হয় না। মানে আপনার প্রজেক্টে বিভিন্ন ট্রেনিং পাইছে আপনার রিসোর্সরা, তাহলে কি তার আসলে তো যে সিভি বা তার প্রোফাইল এটা কিন্তু আপডেটেড হচ্ছে, সে হয়তো কোনো সার্টিফিকেশন এখানে গ্যাদার করছে, তাহলে সেটা দিয়ে আপনার যাতে ডেটাবেসটা আপডেট হয় সেটা এনশিওর করতে হবে। এখানে আসলে এইচআর এর সাথে কাজ করতে হবে, ঠিক আছে। অ্যানালাইজ প্রজেক্ট সাকসেস অ্যান্ড ইফেক্টিভনেস অ্যান্ড ডকুমেন্ট লেসন লার্ন, এই যে আমরা যে শুরুতে তৈরি করছিলাম না বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, হ্যাঁ, বিজনেস কেস, এই ডকুমেন্টগুলোর সাথে মিলিয়ে এখন দেখতে হবে যে আসলে আমাদের এটা আমরা সাকসেস ক্রাইটেরিয়া মিট করতে পারছি কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। আপনারা যদি এখানে আসলে ওই ছবিটা দিলে বেটার হতো, ক্লোজ প্রজেক্ট অর ফেজের যে আইটিটিওর ছবিটা আছে, ওইটা যদি আপনারা একটু দেখেন, আছে ক্লাসের পদে পিএম বকে, তাহলে দেখবেন যে ওখানে ইনপুট হিসাবে বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান আছে ইনপুট হিসাবে। কারণ যেহেতু কাজ সব শেষ হয়ে গেছে, এখন আপনি দেখবেন যে শুরুতে যে সাকসেস মেজার ক্রাইটেরিয়া সেট করছিলেন, আপনি কেপিআই সেট করছিলেন, যেটা আমরা পিএম বকের প্রথম চ্যাপ্টারে দেখছিলাম, বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা প্রজেক্ট সাকসেস মেজার সেট করি এবং সেটা স্মার্ট ফলো করে করি, এবং সেখানে ফাইন্যান্সিয়াল ইয়াও থাকে, এনপিভি থাকে, আইআরআর থাকে, ঠিক আছে। তো সেগুলা পেব্যাক পিরিয়ড, সেগুলো কি ঠিকমতো মেইনটেইন হচ্ছে কিনা, অ্যাচিভ করতে পারছি কিনা। ফাইনালি লেসন লার্ন রিপোর্টস তৈরি করতে হবে এবং ফাইনাল প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। এই দুইটা মেইন ডকুমেন্ট তৈরি হয় এই প্রসেসে, ক্লোজ প্রজেক্ট অর ফেজে, ফাইনাল প্রজেক্ট রিপোর্ট এবং হচ্ছে লেসন লার্ন রিপোর্ট, মানে ফাইনাল লেসন লার্নের যে রিপোর্টটা।
যেটা আলটিমেটলি চলে যাবে হচ্ছে লেসন লার্ন রেপোজিটরিতে। আচ্ছা, ফাইনালি অবটেইন প্রজেক্ট অ্যাপ্রুভাল এন্ড ফর্মাল প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, নজরুল ভাই যেটা ফোন কল মানে প্রশ্ন করছিলেন, আপনার অ্যান্সার এটাও হতে পারে আসলে, অবটেইন প্রজেক্ট অ্যাপ্রুভাল এন্ড ফর্মাল প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স। তারপর সবকিছুকে আর্কাইভ করা আর লাস্টে সেলিব্রেট করা। ঠিক আছে, এই যে সেলিব্রেশন কিন্তু অনেক জায়গায় মিস হয়। ভাই আমি করছিলাম। হ্যাঁ, আমি জানি না আপনার সব যদি হয়ে থাকে তাহলে এটা বাকি থাকতে পারে, অবটেইন প্রজেক্ট অ্যাপ্রুভাল এন্ড ফর্মাল প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, এখানে কি গাইডলাইনে যেভাবে বলছে এটা কি এই সিকোয়েন্সিয়ালি করতে হবে নাকি অল্টারনেট হতে পারে? না, অল্টারনেট হতে পারে। সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স বলে নাই, এগুলো এই আইটেমগুলো যদি মিস না হয়। হ্যাঁ, সিকোয়েন্স মেইনটেইন করা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় চেষ্টা করছে, কিন্তু আপনার মানে সিকোয়েন্স তো আর বলা যাবে না, এটা আসলে এই আইটেমগুলো যাতে মিস না হয়, এটা আসলে ইম্পর্টেন্ট। ওই প্রশ্নে যখন থাকে কিছু কিছু অ্যান্সার করা যায় যে নেক্সট, মানে নেক্সট প্রজেক্ট ম্যানেজার কি করবে, ওই তখন একটু কনফিউশন বেড়ে যায় যে মনে হচ্ছে যে দুইটাকে বাদ দেওয়া যায় আর দুইটা মনে হচ্ছে নেক্সট, এই দুইটাইতে হতে পারে, এই ধরনের কিন্তু একটু প্রবলেম হয়। হ্যাঁ, তখন কিন্তু আসলে মেইনলি দেখতে হবে প্রসেসগুলোকে চিন্তা করতে হবে যে প্রসেসগুলো আসলে কোনটার পরে কোনটা হওয়াটা কমন সেন্স আর কি। হ্যাঁ, সেটা মনে রাখতে হবে। এমন কিছু জিনিস আছে যেটা কমন সেন্সের বাইরে চলে যাবে, তো সেটা যাতে না হয় আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ হলো। আমরা এখানে কি আছে দেখেন তো, এখানে যদি আমরা দেখি ম্যানুয়ালে পেজ নাম্বার হচ্ছে আমাদের 2.11, পেজ নাম্বার হচ্ছে 144। এখানে আসলে কোনো প্রশ্ন দেয় নাই, ডিসকাশনের প্রশ্ন দিচ্ছে কিছু। হ্যাঁ, দেখেন এই যে 2 নম্বর প্রশ্নটা থেকে একটা প্রশ্ন হতে পারে, হোয়াট ডকুমেন্ট উইল ইউ প্রিপেয়ার বিফোর অবটেইনিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স ফ্রম ইওর প্রজেক্ট স্পন্সর টু অফিশিয়ালি কমপ্লিট দেখতে পারছি না। না, স্ক্রিনে দেই নাই আমি, পেজ নাম্বার 144। ও আচ্ছা, আচ্ছা, আমি দিতে পারি অবশ্য। ও আমি স্ক্রিন এটা আমাদের পিডিএফ ফাইল, রাইট? কত পেজ? 144 বললাম না, 144। ও, এটা কোথায় আছে? সরি, স্ক্রিনের খোলা আছে আমার এখানে। এই যে এখানে, হ্যাঁ, what document will you prepare before obtaining formal acceptance from your project sponsor to officially complete the project? তাহলে দুইটা ডকুমেন্টের কথা আমরা একটু আগে দেখলাম, কিন্তু সেটা প্রশ্ন এখানে। একটা হচ্ছে লেসন লার্ন, ফাইনাল লেসন লার্ন রিপোর্ট এবং ফাইনাল প্রজেক্ট রিপোর্ট। ঠিক আছে, এই দুটো ডকুমেন্ট নিয়ে আপনি স্পন্সরের সিগনেচার নেবেন। সো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, আর একটা প্রশ্ন করছে, হোয়াট মাইট কনস্টিটিউট ফর্মাল অ্যাকসেপ্টেন্স। রাজা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স কি প্রজেক্ট স্পন্সর থেকে নিতে হয় নাকি ক্লায়েন্ট থেকে? ক্লায়েন্ট থেকে। এখানে ফর্মাল অ্যাকসেপ্টেন্স ফ্রম ইওর প্রজেক্ট স্পন্সর, এটা কেন আসলো? What document will you prepare before obtaining মানে formal acceptance from your project sponsor to officially complete that project? স্পন্সর মানে হচ্ছে এখানে আসলে যে আসলে প্রজেক্টটা ইনিশিয়েট করছে। হ্যাঁ, সেই স্পন্সর বলতে এখানে আমরা যেমন, এটা যদি হয় কাস্টমার, তাহলে তো কাস্টমার অ্যাকসেপ্টেন্স আমরা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমার যে স্পন্সর, তাকে আসলে আমি এগুলো সব জমা দেবো, সে এটা মানে জাস্ট ক্লোজ করে দিবে আর কি। এখানে আমার মনে হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ দুইটা, একটা হলো প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স ফ্রম স্পন্সর, আর একটা হলো অ্যাকসেপ্টেন্স অফ ডেলিভারেবলস ফ্রম কাস্টমার, তাই না? ফ্রম দা কাস্টমার। একটা হলো যে প্রজেক্টের আগে, সেটা হলো যে প্রজেক্ট চার্টার যে যখন অ্যাপ্রুভাল হলো সেটা হলো স্পন্সরের কাছ থেকে, আর এই অ্যাকসেপ্ট এইটা হলো যে এটা ক্লোজারের ভিতর যেটা যে এটা বলা আছে অবটেইন প্রজেক্ট অ্যাপ্রুভাল ফর্মাল প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স, এটা স্পন্সরের।
আর আমার ডেলিভারেবল যেটা বলতেছে সেটা হলো কাস্টমারের থেকে। হুম এখন সেটা- আমাদের এখানে কোনটা লাগবে, এই কোশ্চেন আমাদের কোনটা লাগবে? একটা হলো যে এগুলো যে লেসন লার্ন রিপোজিটরি যেটা সেটা তো আমরা আপডেট করেই দিলাম। আর একটা কোনটা, আর একটা হলো কাস্টমার অ্যাকসেপ্টেন্সটা কোনটা? হ্যাঁ মানে কাস্টমারের কাছ থেকে স্পন্সর নিয়ে নিছেন কিনা হুম, সেটা আসলে তো দেখাতে হবে আপনাকে স্পন্সরের কাছে। তো মানে সেই জিনিসগুলো ঠিক মতো ডেলিভার হচ্ছে কিনা এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন হ্যাঁ। আছে কিনা, তাই তো? হ্যাঁ রাইট, মানে ফর্মাল অ্যাকসেপ্টেন্স সব মিট করছে কিনা। হুম, স্পন্সর তো আসলে অ্যাকসেপ্টেন্স দেখতেও যাবে না, সে আসলে জাস্ট সিগনেটরি বডি। সে ধরেন আপনার সিইও হুম। বা আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে দেখবে যে হ্যাঁ সব আপনি আপনার কাস্টমারের কাছ থেকে সমস্ত অ্যাকসেপ্টেন্স পাইছেন কিনা এবং আপনার লেসন লার্ন যেটা এই প্রজেক্টে শিখছেন সেটা আসলে আপনি আপডেট হয়েছে নাকি? আপডেট হচ্ছে কিনা, গ্যাদার করছেন কিনা। এই দুটো হলে সে প্রজেক্ট অফিসিয়ালি ক্লোজ করবে আর কি। আপনার মানে স্পন্সর নরমালি যারা ইমপ্লিমেন্টিং যদি অর্কেশন হয় তাহলে কি হয়, আপনার ডিপার্টমেন্টের হেড কিংবা আরো সিনিয়র কেউ হতে পারে। তো সে আসলে এই দুইটা পাইলেই তো বুঝবে যে আমার আর কোনো সমস্যা নাই, কাস্টমার অ্যাকসেপ্ট করে ফেলছে, এখন হয়ে গেছে। তাহলে আমি বললাম যে প্রজেক্টটা আমাদের এখন অর্গানাইজেশন থেকে প্রজেক্টটা ক্লোজ হয়ে গেল ইনসাইড দ্য অর্গানাইজেশন। আর অনেক সময় স্পন্সর আমরা এক্সাম্পল আগেও দিছিলাম যে ধরেন ইউএন এর একটা প্রজেক্ট হচ্ছে যেখানে কাস্টমার হচ্ছে অন্য কেউ, কিন্তু স্পন্সর কিন্তু হচ্ছে ইউএন। তো ইউএন দেখতে চাবে যে সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করছে কিনা। এর আমার এবং আমার ইউএন এর গ্লোবাল লেসন লার্ন রিপোজিটরি তুমি সব লেসন লার্ন দিছো কিনা জব, তাইলে সে ক্লোজ করবে আর কি। আচ্ছা এবার আমরা লাস্ট রেজাল্ট 3 নম্বর, হুইচ মাইট কনস্টিটিউট ফর্মাল অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ এটা ফর্মাল অ্যাকসেপ্টেন্স ডকুমেন্টেশনের মধ্যে কি কি থাকবে? In that case, which What might might have constituted constitute formal the acceptance criteria document কি কি থাকে, তাই তো? In this Which case, might what might constitute? which might constitute document কি কি থাকে? Subject to document incomplete. এখানে অ্যানসার কি দিছে? এটা কি থাকতে পারে? এ ফর্মাল প্রেজেন্টেশন টু স্টেকহোল্ডার্স ফলোড বাই এ মেমো। ওই যে আমি বলছিলাম যে লিখিত কোনো কিছু আর কি, ফ্রম দ্য প্রজেক্ট স্পন্সর দ্যাট দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট। Formal acceptance documentation should be distributed to the appropriate stakeholders and stored with the project archive. If the customer was external, you might also need to receive their formal acceptance in writing. এটাই। ঠিক আছে? এই যে যেমন আমরা কিছুদিন আগে ডিএচএল এর একটা কাজ করলাম, ডিএচএল। তো ডিএচএল এর কাজ করার পরে প্রজেক্ট যখন শেষ হয়ে গেল তখন ওরা আমাদেরকে একটা মেইল দিল এবং মেইলের মধ্যে ডেট দিয়ে একবার বই দিল যে আমাদের সবকিছু পেয়ে গেছি আমরা অ্যাজ পার টক এবং প্রজেক্টটা অফিসিয়ালি ক্লোজ করা হলো। এবং তারপরে কিন্তু আমি ওদের আবার এএমসি ছিল, 1 বছর ওয়ারেন্টি পার হয়ে গেছে, আমি ওই ডেটটা ধরেই গত বছরের 5 এপ্রিল বোধহয় আমরা শেষ করছিলাম। এইবার আমি সেই জন্য ওদেরকে বিল দিলাম আর কি, এএমসির বিল দিলাম এপ্রিল মাস থেকে আর কি, ওই তারিখটা ধরে আর কি, যেটা আমাকে ওরা সাথে একটা মেইল দিছিল অফিসিয়ালি যে এভরিথিং ইজ ওকে, আমরা অফিসিয়ালি এটাকে ক্লোজ ডিক্লেয়ার করলাম। তারাই কিন্তু সমস্ত এক্সেপ্টেন্স নেওয়া হয়েছে, টেস্টিং হয়েছে, মানে টেস্টিং হয়েছে, ইউএটি হয়েছে, সবকিছু কিন্তু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে গভর্নমেন্ট অফিসের সব জিনিসগুলো কিন্তু মেইলে এমনি কমিউনিকেশন, কিন্তু ক্লাসিফাইড ডকুমেন্ট গুলো মেইলের উপর ডিপেন্ড করতে চায় না। হ্যাঁ 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 মেইলে কারণ বলে ঠিক আছে মেইল পেলাম, অ্যাকনলেজ করলাম, কিন্তু একটা চিঠি পাঠাতে হয়। হ্যাঁ এটা তো সরকারি জায়গায় সব মানে অনেক ফর্মালাইজ হইতে করা হয় আর কি। হ্যাঁ, আর এমনি ছোট জায়গায় এইভাবে করা হয়, কিন্তু আমরা মানে যেমন বড় যদি অর্গানাইজেশনে কাজ করেন তাহলে দেখবেন যে ওরা ইস্যু করবে আপনার চিঠি ইস্যু করবে, মানে লেটার ফর্মাল, হ্যাঁ লেটার প্যাডে ফর্মাল ইস্যুস দিবে আপনাদের, চিঠি দিব। ওটা না দিলে আপনি কিন্তু ওই যে কিছু টাকা পয়সা যদি বাকি থাকে সেটাও আপনি ঠিকমতো পাবেন না আর কি। যেমন 10% টাকা রেখে দেয়, 5% টাকা রেখে দেয়, সেই টাকা কিন্তু তখন পাবেন না। নরমাল 10% রাখে যে এই হিসাবে, হ্যাঁ সিকিউরিটি হিসাবে। রাইট। আচ্ছা আমরা যাচ্ছি লাস্ট টপিকে। সেটা কি টপিক? সেটা হচ্ছে যে প্ল্যান, আসলে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এটা টপিকটা কি ছিল? পরে মিস করব। সেটা প্রথম দিকে
প্রকিউরমেন্টের আগে এটা হ্যাঁ যে এইটা, হ্যাঁ এই যে ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস, ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। তার মানে আমরা দেখেন এই টপিকটা যেটা পড়লাম না লেসন 2, এই টপিকটা প্রতিটা টপিক কি ছিল আসলে? প্ল্যানিং ছিল না? প্ল্যানিং মনে আছে আমাদের? প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ, প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট, হ্যাঁ তারপরে প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল, প্ল্যান এন্ড ম্যানেজ কোয়ালিটি, তারপরে প্রকিউরমেন্ট প্ল্যান, গভর্নেন্স, সবই কিন্তু প্ল্যানিং রিলেটেড। তারপরে প্রজেক্ট ফেস ক্লোজার, এবং আসলে দুইটা প্ল্যানিং এখানে বাদ গেছে, একটা হচ্ছে কমিউনিকেশন আর একটা হচ্ছে রিস্ক। সেই দুইটা আসলে আমরা পরের টপিকে পড়ব, রিস্ক প্ল্যানিং এবং কমিউনিকেশন প্ল্যানিং। সো ওই দুইটা এখানে দিলে আমার কাছে আরো বেটার হতো, যাই হোক ওটা ওখানে ডিসকাস করছে। সো এই দুইটা তার মানে কি সব প্ল্যানিং শেষ হয়ে গেল, এখন আমাদের কাজ কি? সব প্ল্যানিং ডকুমেন্টগুলোকে ইন্টিগ্রেট করা, ঠিক আছে? সেই ইন্টিগ্রেট করা তার মানে কি? আমি মনে হয় এই ছবিটা একটু দেখাই, আবার একটু এই ছবিটা দেখা দরকার আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের এই টেবিলটা দেখা যাচ্ছে তো না? টেবিলটা দেখতে পাচ্ছি। কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখেন আমরা যে লেসনটা পড়লাম সবাই রিলেট করতে পারছি। এই যে আমরা কিন্তু লেসনের টপিক ছিল একটা এটা, প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ। তারপর আমরা পড়ছিলাম প্ল্যান এন্ড শিডিউল ম্যানেজ, এটা পড়ছিলাম। তারপরে আমরা কি পড়ছি? কস্ট, কোয়ালিটি, ঠিক আছে? তারপর রিসোর্সটা আসলে শিডিউলের সাথে পড়ছি, কস্টের সাথে কিন্তু রিসোর্সটা ছিল, রিসোর্স প্ল্যানিংটা, এই যে দুইটা প্রসেস। তারপরে কমিউনিকেশনটা আমরা বললাম যে এটা আসলে এখানে নাই, এটা আসলে পরের টপিকে আমরা পড়বো লেসন 3 তে, সেটা এটা এখানে থাকলে বেটার হতো, কিন্তু কোনো উল্লেখ নাই। আর রিস্কটা এখানে থাকা বেটার ছিল, আসলে রিস্কটা নাই। আর প্রকিউরমেন্ট নিয়ে আমরা পড়ছি এবং স্টেক হোল্ডার নিয়েও আমরা এটা আগেই পড়ছি, যে যখন টিম তৈরি করছি তখন আইডেন্টিফাই স্টেক হোল্ডার এবং স্টেক হোল্ডার এনগেজমেন্ট, সেটা নিয়ে আবার আরো সামনে টপিক আমরা আরো পড়বো। সো দেখেন আমরা আসলে আলটিমেটলি মোটামুটি এখানে যে ভার্টিক্যালি যতগুলো প্রসেস ছিল প্ল্যানিং এর, মোটামুটি সব এখন কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের কাজ কি? সবগুলোকে ইন্টিগ্রেট করা। সেই ইন্টিগ্রেটটা করা হয় কিভাবে? আমরা কিন্তু আলোচনা করছিলাম যে ইন্টিগ্রেশনের প্রতিটা প্রসেস কি করে, বাকি সবগুলোকে ভার্টিক্যালি ইন্টিগ্রেট করে। তার মানে এখন আমরা যে টপিকটা পড়তেছি, কি পড়তেছি? ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। তার মানে হচ্ছে এটা এই প্রসেসটার কথা বলতেছে, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। তার মানে এতক্ষণ যত প্ল্যানগুলো আমরা করলাম, এত কয়দিন মানে অনেকগুলো ক্লাস নিচ্ছি আমি, তো সেগুলোকে এখন আমরা ইন্টিগ্রেট করব থ্রু ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান প্রসেস, এবং এটা থেকে আমরা পাবো হচ্ছে পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান পাবো, ঠিক আছে? তো সেটাকে এখানে টপিকটার নাম দেওয়া হয়েছে প্ল্যান এন্ড ম্যানেজ, ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। এই ভার্টিক্যালি যতগুলো প্রসেস আমরা করলাম সবগুলোর কাজগুলোকে আমরা এখন ইন্টিগ্রেট করে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, ঠিক আছে? তো সেইটাই আসলে আমরা এখন এই টপিকটা দেখতেছি। স্লাইড দেখা যাচ্ছে এখন? না, আগে দেখা গেল, এখন দেখা যাচ্ছে না। তাই এখন দেখা যাচ্ছে সবাই লাইক সময় একটা মনে ডিলে হচ্ছে মনে হয়, একটু ডিলে না স্লাইড তো দেখা যাচ্ছিল, যাচ্ছিল হচ্ছে মানে কারো হয়তো ডিলে হচ্ছে। এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। অলরাইট, ঠিক আছে। আজকে তাহলে কালারটার সাথে মিলছে না, আমার গেঞ্জিটা মিলছে তাহলে। আচ্ছা, ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা কি করব দেখেন এখানে, ম্যানেজ এন্ড রেক্টিফাই গ্রান্ড রুলস ভায়োলেশনস, এটা একটু ডিফারেন্ট আর কি। আসলে আমরা পরেগুলো আসি। কনসলিডেট দ্য প্রজেক্ট অর ফেস প্ল্যানস। তার মানে যতগুলো আমরা প্ল্যানিং তৈরি করছি আমরা ভার্টিক্যালি, সবগুলোকে আমরা কি করব? কনসলিডেট করব। হ্যাঁ, অ্যাসেস প্ল্যানস ফর ডিপেন্ডেন্সিস, গ্যাপস এন্ড কন্টিনিউয়াস বিজনেস ভ্যালু, এটা আমাদের একটা নাম বলো। অ্যানালাইজ দ্য ডাটা কালেক্টেড, collect and analyze data to make informed project decisions, determine critical information requirements. এটা একটা নতুন টপিক, এই যে determine critical information requirements, এটা আমরা একটা স্লাইড আছে ওখানে দেখবো যে এখানে আসলে কি বলছে। প্ল্যান এন্ড ম্যানেজ প্রজেক্ট কমপ্লায়েন্স টু বিজনেস ফ্যাক্টরস, এবং কমপ্লায়েন্স নিয়ে কিন্তু আমরা এবার অনেক আলোচনা পাচ্ছি, একটা আলাদা টপিকও আছে। আর একটা প্ল্যানিং ডকুমেন্টও নতুন প্রপোজ করা হয়েছে এবার, সেটার নাম হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। আমি আমার প্রজেক্টে কিভাবে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট করব,
কি কি কমপ্লায়েন্স আছে সেটা আইডেন্টিফাই করা এবং থ্রু আউট দ্য প্রজেক্ট সেটা কিভাবে ম্যানেজ করবো, এবং ফাইনালি ক্লোজ করার সময় কিন্তু আমরা একটা গাইডলাইনে পড়লাম যে কমপ্লায়েন্স মিলাই দেখতে হবে যে আমাদের সমস্ত কমপ্লায়েন্স মিট করছি কিনা আমরা। তো সেটাও এই প্ল্যানিং এ থাকবে, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যানিং। সো এই টপিকটা আমি যেটা ম্যাপ করার চেষ্টা করতেছিলাম, এটা PMBOK এর ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেই প্রসেসটা আসলে টকিং অ্যাবাউট দিস টপিক। সো এখানে ডেলিভার PMBOK কি কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট প্ল্যান মানে ইয়েতে নাই, যে 18টা লিস্টে নাই, কিন্তু কোথাও বলা আছে কিনা কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান? না, মনে হয় বলা নাই, মোস্ট প্রবাবলি বলা ছিল না আগে। হ্যাঁ, এবারেই আসছে, একটু সার্চ দিয়ে দেখা যায়, আমার মনে হয় ছিল না, দেখি নাই আমি। আচ্ছা, ওকে। সো তাইলে যে আমরা বলতেছিলাম ইন্টিগ্রেট করতে হবে আর কি, হ্যাঁ, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। তার মানে সমস্ত প্ল্যানগুলোকে কনসলিডেট করে আমরা এখন কি করব, ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, ঠিক আছে। এবং অলওয়েজ বিজনেস ভ্যালুটা মাথায় রাখতে হবে যে আমরা প্ল্যান খালি এত বেশি যাতে প্ল্যান শুধু প্ল্যানিং করলাম কিন্তু বিজনেস ভ্যালু মানে আননোটিস হলো বা বিজনেস ভ্যালুর জন্য প্ল্যানটা হলো না, তাহলে কিন্তু হবে না। এটা আমাদের মেইন ফোকাস থাকতে হবে। আর আমরা যে প্ল্যানিং বলতেছি, কনসলিডেটেড প্ল্যান তৈরি করতেছি, যেটার নাম কি PMP, তাই না, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে দেখেন এই যে এই 18টা ডকুমেন্ট থাকে, যেটা PMBOK এর ইন্টিগ্রেশন চ্যাপ্টারে এই ছবিটা আছে, এই ফিগারটা পেজ নম্বর 89-এ, ঠিক আছে। এই যে 18টা ডকুমেন্ট দেখেন, এই যে সবগুলি কিন্তু তৈরি হয়েছে ভার্টিক্যালি সব প্রসেসের মধ্যে। ভার্টিক্যালি যে প্রসেসগুলো ছিল, যেমন এই যে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান, এই দুইটা কোথায় তৈরি হয়েছে? স্কোপ চ্যাপ্টারে। শিডিউল ম্যানেজমেন্ট, শিডিউল চ্যাপ্টারে। কস্ট ম্যানেজমেন্ট, কস্ট চ্যাপ্টারে। তারপর কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স চ্যাপ্টারে। কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশনে। রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক চ্যাপ্টারে। প্রকিউরমেন্ট, স্টেকহোল্ডারে। সো দেখেন 10টা কিন্তু 10টা নলেজ এরিয়ার সাথে রিলেটেড। আর চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, এটা আসলে স্পেশালি তৈরি হয় হচ্ছে যখন পারফর্ম ইন্টিগ্রেট চেঞ্জ কন্ট্রোল করব, তখন এটা ইউজ হবে, কিন্তু তৈরি হবে কিন্তু এইটা করার সময় যখন ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, তখন চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব। এটার জন্য আলাদা কোনো প্রসেস নাই, খুব ইম্পর্টেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এবং এর সাথে সাথে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এই দুইটা কাজ করবে কোথায়? যখন আমরা পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেস করব, মানে চেঞ্জ ম্যানেজমেন্ট করব প্রজেক্টে। কিন্তু এই দুইটা তৈরি করার জন্য আলাদা কোনো প্রসেস নাই, বাকি কিন্তু সবগুলো করার জন্য আলাদা প্রসেস আছে। সেই দুইটা কখন তৈরি হয়? যখন আপনি ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করবেন, এই যে এই প্রসেসটা যখন করবেন। তারপরে এই যে চারটা পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেস করার সময় কি চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করা হয়? না, সেটা তো বললাম না, আমি এখনই বললাম যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয় এইটা করার সময়, যখন ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়। ও আচ্ছা, এটা তৈরি করা হয় ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার সময়, আর ইউজ করা হয় ওখানে, ঠিক আছে। সো এই দুইটা তৈরি হবে এই জায়গাতে। এই জায়গা মানে কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, হ্যাঁ, যেটা হ্যাঁ ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আর ইউজ হবে হচ্ছে যখন আমরা PICC করব, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল কিংবা চেঞ্জ ম্যানেজমেন্ট যখন করব। আর বেস লাইন গুলো কোথায় তৈরি হয়? এই যে দেখেন, স্কোপ বেস লাইন, শিডিউল বেস লাইন, কস্ট বেস লাইন, আমরা দেখছি না? হ্যাঁ, স্কোপ চ্যাপ্টারে, শিডিউল চ্যাপ্টারে এবং কস্ট চ্যাপ্টারে। এবং এর সাথে যদি কোনো এডিশনাল পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন থাকে, কোনো KPI থাকে, সেগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো এই চারটা হচ্ছে বেসলাইন, ঠিক আছে। এই চারটা হচ্ছে বেসলাইন, যেটা কার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের পার্ট। অনেক সময় খুব সিম্পল একটা প্রশ্ন থাকে পরীক্ষায় যে বেসলাইন গুলা কোন ডকুমেন্টে থাকে। বেসলাইন কিন্তু তৈরি হয়েছে এই লেসনের বিভিন্ন টপিকে কিংবা PMBOK এর 3টা চ্যাপ্টারে, তাই না? কিন্তু থাকে কোথায়? প্রজেক্ট কালেক্টিভলি এসে থাকবে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আসলে মেইন ডকুমেন্ট, যেটা ফলো করে আমরা এরপরে এক্সিকিউশন করব। তো ফলে এক্সিকিউশন কার উপর বেস করে করব? বেসলাইনের উপর বেস করে, যে আমাদের শিডিউল বেসলাইন কি, স্কোপ বেসলাইন কি। বেসলাইন মানে কি? মানে এটা একদম ফিক্স, ডিটারমাইন্ড এবং অ্যাপ্রুভড। এইটা ফলো করে এখন আমরা কাজে যাব। শিডিউলটা অ্যাপ্রুভড, সেটা ফলো করে আমরা প্রতিটা কাজ করব। বাজেট অ্যাপ্রুভ, সেটা সেই বাজেট নিয়ে আমরা কাজ করব, এর বাইরে বাজেট পাবো না আমরা, ঠিক আছে। আর প্রজেক্ট লাইফ সাইকেল ডিসিশন, এই যে এটাও কিন্তু এখানে থাকে, দেখেন এই দুইটা 17 এবং 18 একটু খেয়াল করেন। প্রজেক্ট লাইফ সাইকেল ডিসিশন মানে কি? লাইফ সাইকেল ডেসক্রিপশন
মানে কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ প্রজেক্ট লাইফ সাইকেল ডেসক্রিপশন? এখানে আসলে কি থাকবে? প্রজেক্ট ফেজগুলা মানে হ্যাঁ, ফেজ রাইট। মানে আমরা যে প্রজেক্ট করতেছি প্রতিটা প্রজেক্ট আসলে একবারে হয় না, তাই না? বিভিন্ন ফেজে কাজ করি আমরা। এটা আগেই পড়ছি আমরা, প্রথম চ্যাপ্টারে পড়ছি, অনেকবারই পড়ছি আমরা। সো এই ফেজগুলো কি হবে? যেমন আমি কনস্ট্রাকশন প্রজেক্ট করতেছি, তাহলে কি স্ট্রাকচার ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, পাইলিং, ফাউন্ডেশন, এরকম বিভিন্ন ফেজ হতে পারে। তো সেই ফেজের ডেসক্রিপশনটা থাকবে কোথায়? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে, ঠিক আছে? এবং সেটা ফলো করে তো আমরা কাজ করব। আর ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ মানে কি? প্রিডিক্টিভ, এজাইল, ইনক্রিমেন্টাল, এইগুলা। হ্যাঁ, তার মানে প্রজেক্টটা কি আমরা অ্যাজাইলে করব, নাকি হাইব্রিড করব, নাকি প্রেডিক্টিভ করব, না কি হবে আসলে? তো সেই ডিসিশনটাও থাকবে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। বুঝতে পারছি আমরা? তাহলে এই 18টা ডকুমেন্ট হচ্ছে আমাদের প্ল্যানিং ডকুমেন্ট। আর বাকি দেখেন 33টা ডকুমেন্ট, যেটাও কিন্তু আমরা অনেকগুলো অলরেডি আলোচনা করছি। একটু আপনারা যদি পড়েন যে অ্যাক্টিভিটি লিস্ট, এগুলো কোথায় করছি আমরা? হ্যাঁ, শিডিউল চ্যাপ্টারে, তাই না? বেসিস অফ এস্টিমেট শিডিউলে দেখছি, কস্টে দেখছি, কস্ট এস্টিমেট কস্ট চ্যাপ্টারে দেখছি আমরা, ডিউরেশন এস্টিমেট শিডিউল চ্যাপ্টারে দেখছি। এই সব এই যে 33টা ডকুমেন্ট আমরা দেখতেছি 33, এগুলো হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস। সো পিএম বকে বা স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু আমি আগেও বলেছিলাম যে 4 ধরনের ডকুমেন্ট কিন্তু বলা হয়েছে, 4 ধরনের, মনে আছে? একটা হচ্ছে বিজনেস ডকুমেন্ট, বিডি বিজনেস ডকুমেন্ট। একটা হচ্ছে প্ল্যানিং ডকুমেন্টস, এই যে যেটা আমরা আজকে দেখতেছি প্ল্যানিং ডকুমেন্ট। একটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস, আর একটা হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্টস। এই 4 ধরনের ডকুমেন্টের কথা কিন্তু পিএম বকে এবং স্টুডেন্ট ম্যানুয়ালে বলা হয়েছে। এই যে প্ল্যানিং ডকুমেন্ট কয়টা দেখলাম? 18টা। আর এটা দেখলাম 33টা। হ্যাঁ, এর সাথে একটা আমরা পরের স্লাইডে দেখবো যে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান আর একটা অ্যাড হয়েছে, যেটা পিএম তাই আসলে সাজেস্ট করছে যেটা সাবসিডি প্ল্যান হিসেবে অ্যাড করতে। আর বিজনেস ডকুমেন্ট কয়টা ছিল কারো মনে আছে? বিজনেস ডকুমেন্ট 2টা। আরিফ কি মনে আছে? যেমন বেনিফিট ম্যানেজার প্ল্যান, বিজনেস কেস আর বিজনেস বেনিফিট। আরিফ কোথায়? হ্যাঁ, মনে নেই। মনে, হ্যাঁ, বিজনেস কেস ছিল একটা, বিজনেস কেস আর হচ্ছে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুটো ডকুমেন্ট আমরা কখন তৈরি করি? প্রজেক্ট শুরুর আগে কিন্তু। চার্টারের আগে। হ্যাঁ, চার্টারের আগে। রাইট, চার্টারের আগে। এটা আসলে ফিজিবিলিটি স্টাডি, জাস্টিফিকেশন অফ দ্য প্রজেক্ট। এটার অ্যাপ্রুভাল পাইলেই প্রজেক্ট ইনিশিয়েট হয়। আচ্ছা, আর প্ল্যানিং এ আমরা দেখলাম এই কয়েকটা হচ্ছে প্ল্যানিং, আর প্রজেক্ট ডকুমেন্ট হচ্ছে এই কয়েকটা, ঠিক আছে? আর প্রকিউরমেন্ট ডকুমেন্ট কিন্তু আমরা প্রকিউরমেন্ট চ্যাপ্টারে পড়ছি, যেমন আরএফপি, আরএফকিউ, তারপর কন্ট্রাক্ট ডকুমেন্ট, অল আর অ্যাকচুয়ালি প্রকিউরমেন্ট ডকুমেন্টস, স্পেশাল কাইন্ড অফ ডকুমেন্টস। এই যে ওইটাকে এখন আর একটু সুন্দরভাবে দিছে, দেখেন একটু ভাগ করে দিছে আর কি। বেসলাইন হচ্ছে 4টা, যেটা আমি একটু আগে দেখালাম। আর বাকি যে প্ল্যানগুলো আমরা দেখতেছি সাবসিডিয়ারি প্ল্যান বলা হয় ওগুলোকে, ঠিক আছে? স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। 18টা এর নাম দেখলাম, এটা 18টা সাবসিডিয়ারি না, 18টা না, 18টার মধ্যে তো 4টাতে এখানে বেস নাই, বাকিগুলো আসলে সাবসিডিয়ারি। হ্যাঁ, সাবসিডিয়ারি প্ল্যান। আর লাইফ সাইকেল ওই যেটা আমরা বললাম, ফেজ প্রজেক্টের ফেজ, তারপর প্রজেক্ট প্রসেসেস, টেইলরিং ইনফরমেশন। হ্যাঁ, আমরা তো জানি যে সব প্রজেক্টের সব মানে প্রসেস ফলো করতে হবে এরকম ম্যান্ডেটরি না, এবং সব টুলস টেকনিক ইউজ করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, এবং লেভেল অফ ডিটেইল কিরকম করবেন তাও ম্যান্ডেটরি না। এটা আপনার প্রজেক্টের উপর ভেরি করবে, সিচুয়েশনের উপর ভেরি করবে। তো সেই প্রজেক্ট প্রসেসের টেইলরিংটাও এখানে থাকবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে, ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে। তারপরে ওয়ার্ক এক্সপ্লানেশন, হ্যাঁ, কিভাবে কাজ করবেন বা যদি আরো কোনো এক্সপ্লানেশন লাগে এর সাথে এডিশনাল কিছু। আর যদি অ্যাজাইলে প্রজেক্ট করেন তাহলে অ্যাজাইল প্রজেক্ট প্ল্যানটা থাকবে, প্রোডাক্ট রোড ম্যাপ, ভিশন, ঠিক আছে, রিলিজ প্ল্যান, ইটারেশন, সবগুলো এখানে থাকবে অ্যাজাইল প্রজেক্ট প্ল্যানে। সো এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কম্পোনেন্টস। সো দিস ইজ এ হিউজ ডকুমেন্ট, দিস ইজ দ্য বিগেস্ট ডকুমেন্ট ইন পিএমবক, এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় ডকুমেন্ট। এবং আমরা যে এই যে বোধহয় 10টা বোধহয় আমি লেকচার নিচ্ছি বোধহয়, না 8টা থেকে 10টা, সবগুলোই কিন্তু এই যে এইটা তৈরি করার জন্য, ঠিক আছে? এবং লেসন 2টা পুরাটাই এটার জন্য মেইনলি। যেখানে দেখেন এই যে কমপ্লায়েন্সটা বসে, যেটা আসলে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা এখানে ছোট করে বসে, নট অ্যান অফিশিয়াল সাব প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এখনো আসলে অফিশিয়ালি সাব প্ল্যান নাই, পিএমবক এটা নাই, কিন্তু এটা আসলে অ্যাড হবে আর কি, হয়তো নেক্সট ভার্সন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কমপ্লায়েন্সের কারণে প্রজেক্ট ফেল হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা কি কি টুলস টেকনিক ইউজ করব যখন আমরা প্ল্যানিং তৈরি করব সেটা নিয়ে এখানে বলা আছে।
এটা আসলে পিএমবক এই প্রসেসটা দেখলে দেখবেন যে সেই প্রসেসের মধ্যে এই টুলস টেকনিকগুলো বলা আছে। যেমন আমরা কি করবো, ব্রেনস্টর্মিং করবো, চেকলিস্ট, তার মানে আমরা জানি যে কম্পোনেন্ট হচ্ছে এটা, তাই না? এগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট। এখন এটা যদি আমরা চেকলিস্ট বানাই একটা, তাহলে যখন এটা ফাইনালাইজ করবো তখন দেখবো যে সেই চেকলিস্টটা মিট করছে কিনা, যে সব তৈরি হয়েছে কিনা, হ্যাঁ, কোনো গ্যাপ যাতে না থাকে। ফোকাস গ্রুপ মিটিং করতে পারি আমরা, ইন্টারভিউ করতে পারি, তারপরে আমাদের ইন্টারপার্সোনাল স্কিল আমরা ইউজ করতে পারি, মিটিংস করতে পারি। সেগুলো হচ্ছে আমাদের ইন্টারপার্সোনাল টিম স্কিল তো আরো ছিল ভাই, মানে অ্যাক্টিভ লিসেনিং, নেগোসিয়েশন, ইনফ্লুয়েন্সিং, এগুলো এখানে না। এখন কোথায় এই যে ইন্টারপার্সোনাল টিম স্কিল শুধু 3টা দেওয়া আছে, কনফ্লিক্ট, ফ্যাসিলিটেশন, মিটিং। তো ইন্টারপার্সোনাল টিপস আরো আছে, অ্যাক্টিভ লিসেনিং, নেগোসিয়েশন, ইনফ্লুয়েন্সিং, এগুলো তো ইন্টারপার্সোনাল টিম স্কিল। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় সব ইউজ করবেন না, সব জায়গায় সব ইউজ করবেন না, তাই তো কাজেই হবে না, খালি এগুলো ইউজ করা লাগবে। ঠিক আছে, ইন্টারপার্সোনাল স্কিল, টিম স্কিল তো প্রায় 11টা-12টা স্কিলের কথা স্টুডেন্ট ম্যানুয়াল এবং পিএমবকে বলা আছে। তো সব জায়গায় তো সব ইউজ করার দরকার নেই, আপনার জানা আছে, আপনি যেটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ইউজ করবেন, কোনো বাউন্ডারি নাই। এই জন্য আপনার যখনই করবেন পিএমবকে সবসময় লেখা আছে নট লিমিটেড টু, দেখছেন না, নট লিমিটেড টু, তার মানে এগুলোই শেষ না, যে এটাই হচ্ছে বাইবেল, এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরেও যেতে পারেন, যেটা যখন লাগবে, নো ইস্যুস। আবার এর চেয়ে কমও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এক্সপার্ট জাজমেন্টের মধ্যে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এক্সপার্ট জাজমেন্ট কি আমরা আগেও আলোচনা করছি না। এক্সপার্ট জাজমেন্ট সিনিয়র লোকজন আসলে বলতে পারবে যে অ্যাপ্রোপ্রিয়েট মেথডলজিটা কি হবে। তারপর কাস্টমাইজ দ্য প্রসেস টু মিট প্রজেক্ট নিডস, টেইলরিং তো আসলে জুনিয়র লোকজন করতে পারবে না। ডেভেলপ টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট ডিটেইলস, ডিটারমাইন দ্য রিসোর্স এন্ড স্কিলস নিডেড, তাই না? ডিফাইন দ্য লেভেল অফ কনফিগারেশন ম্যানেজমেন্ট, কনফিগারেশন ম্যানেজমেন্ট মেনটেন করতে হবে আমাদের প্রজেক্টে, বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন কম্পোনেন্ট, ফিজিক্যাল কম্পোনেন্টের স্পেসিফিকেশন এবং আসলে প্রতিটা আর্টিফ্যাক্টসের বা ডকুমেন্টসের কনফিগারেশন ম্যানেজ করতে হবে। তো সেইটা আমরা কিভাবে করব। তারপর আইডেন্টিফাই দ্য প্রজেক্ট ডকুমেন্টস, কি কি আমরা ডকুমেন্ট ইউজ করবো থ্রু আউট দ্য প্রজেক্ট, সেটা আমরা এখানে আইডেন্টিফাই করবো। যে আমরা এই প্রজেক্টে 33টা ডকুমেন্টের কথা বললাম, সব প্রজেক্টে 33টা ইউজ করবো এরকম না, অনেক প্রজেক্টে এর চেয়ে বেশিও লাগতে পারে, তো সেটা আমরা এখানে মেনশন করবো। ঠিক আছে, এবং প্যাট্রোরাইজ দ্য ওয়ার্ক টু অ্যালোকেট রিসোর্স অ্যাপ্রোপ্রিয়েটলি, প্যাট্রোরাইজেশন তো এখন আমরা অ্যাজাইল থেকে আমরা জানি খুবই ইম্পর্টেন্ট, সেটা সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যদি আপনার কোনো পিএমআইস থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকে, তাহলে কি সেটা অবশ্যই সেটা লেভারেজ নিতে হবে, ইউজ করতে হবে, কারণ ওখানে আপনি অনেক কিছু করতে পারবেন, যেমন শিডিউলিং করতে পারবেন, মাইক্রোসফট যদি ইউজ করেন শিডিউলিং করতে পারবেন, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন, সমস্ত ডকুমেন্ট স্টোর করতে পারবেন। সো পিএমআইএস থাকলে ইউ শুড ইউজ দ্যাট, যদি আপনার অর্গানাইজেশনে পিএমআইএস থাকে। সো পিএমআইএস কিন্তু হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তার একটা টাইপ আর কি পিএমআইএস। আর তার মানে পিএমআইএস আমাদের কি করবে, আমাদেরকে হেল্প করবে এগুলোকে সব প্ল্যানিং ডকুমেন্টগুলোকে এবং প্ল্যানিং অ্যাক্টিভিটিকে অর্গানাইজ করার জন্য। তো এটা থাকলে উই শুড ইউজ দ্যাট। আচ্ছা, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আমরা এখানে বললাম যে এখানে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান এবং চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এখানে তৈরি হয়। সো চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান একটু পরে আসতেছি আমরা পরের স্লাইডে। কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান মানে এটা কি আসলে, মানে এটা হচ্ছে যে আপনি আসলে আপনার যে আর্টিফ্যাক্টস গুলো ইউজ করবেন আপনার প্রজেক্টে, বিভিন্ন ডকুমেন্ট ইউজ করবেন, হ্যাঁ, এবং আসলে ফিজিক্যাল আপনি যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করবেন সেগুলোর সবগুলো স্পেসিফিকেশন, কোন এক প্রতিটা ম্যাটেরিয়ালের অ্যাট্রিবিউট, কত ওয়েট হবে, হ্যাঁ, কত সাইজ হবে, সেই সমস্ত অ্যাট্রিবিউটের যে স্পেসিফিকেশন গুলো আছে সেটার কনফিগারেশন আপনাকে ম্যানেজ করতে হবে। এবং আপনার যে ডকুমেন্ট গুলো আছে, আপনি যে প্ল্যানিং ডকুমেন্ট ইউজ করতেছেন, তারপরে প্রজেক্ট ডকুমেন্ট যেগুলো খুব সিরিয়াস ধরনের প্রজেক্ট ডকুমেন্ট, সেগুলো হয়তো আপনি কনফিগারেশন ম্যানেজ করবেন থ্রু আউট দ্য প্রজেক্ট। কনফিগারেশন ম্যানেজমেন্ট মানে কি, মানে হচ্ছে যে আপনার যাতে, ধরেন আমি একটা ওয়ার্ক প্যাকেজ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, একটা টিমকে দিচ্ছেন একটা ওয়ার্ক প্যাকেজে কাজ করার জন্য। এই টিমটা যখন ওয়ার্ক প্যাকেজ কাজ করে শেষ করে কোয়ালিটি টিমকে দিছে টেস্ট করার জন্য, কোয়ালিটি টিম এই ওয়ার্ক প্যাকেজটাকে রিজেক্ট করছে। কেন রিজেক্ট করছে, যে তুমি আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করো নাই। আর পরে দেখা গেল, ফাইন্ড আউট করে দেখা গেল যে টিম যে ওয়ার্ক প্যাকেজের ভার্সনে কাজ করছে, যে ডকুমেন্টের মানে ডাব্লিউপিএস ডিকশনারির উপর কাজ করছে, এই কোয়ালিটি টিম ডিফারেন্ট ডাব্লিউপিএস ডিকশনারি মেইনটেইন করতেছে, সেম ভার্সন না। তাহলে কি হবে, এরকম কনফ্লিক্ট হবে না থ্রু আউট দ্য প্রজেক্ট বিভিন্ন কারণে। সো এইটা যাতে না হয় সেই জন্য আসলে আমরা থ্রু আউট দ্য বড় প্রজেক্টে, আমরা হয়তো অনেকে কনফিগারেশন ম্যানেজমেন্ট শব্দটা শুনি নাই,
যারা ছোট প্রজেক্ট করছি বা বাংলাদেশে দেখা যাবে ইউজ হয় না, বড় প্রজেক্টে কনফিগারেশন ম্যানেজ করা হয় সবকিছু, প্রতিটা ডকুমেন্টে সবাই যাতে সেম ভার্সনে সেম ডিজাইনে, হ্যাঁ আর্কিটেক্টরা ডিজাইন চিন্তা করে, সেম ডিজাইনে যদি সবাই কাজ না করে, ডিফারেন্ট ভার্সনে ডিফারেন্ট টিম কাজ করতেছে, তাই এটা আসলে কাওয়াজ লেগে যাবে। তো সেটার জন্য আমরা কনফিগারেশন ম্যানেজ করি। আবার প্রতিটা ফিজিক্যাল আইটেম তার স্পেসিফিকেশন গুলো যদি আমরা ম্যানেজ না করি, তাহলে এক জায়গায় আরেকটা জিনিস লাগাই দেবো আমরা, যে জায়গায় যে স্কুল লাগানোর কথা সেটা সেই জায়গায় না লাগায় অন্য জায়গায় লাগাই দেবো, তাহলে কিন্তু পারফরমেন্স না, অনেক সময় সিরিয়াস ধরনের প্রজেক্টে কি হবে, পুরো অ্যানোমালি ক্রিয়েট হবে। আর মানুষের লাইফ নিয়ে যদি কোনো প্রজেক্ট করেন যেখানে কোনো একটা জিনিস এত পরিমাণ দেওয়া লাগবে, একদম বলা আছে যে এত মিলিগ্রাম দিতে হবে এবং এটার মানে ডেনসিটি এরকম থাকতে হবে, এগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু মানে মানুষও আপনি মেরে ফেলবেন। সো দ্যাটস ওয়াই কনফিগারেশন ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? সো কনফিগারেশন ম্যানেজ করার জন্য আমরা আসলে 3টা স্টেপ ফলো করি, যেটা আমরা পরে একটা টপিক আছে ক্রিয়েট প্রজেক্ট আর্টিফ্যাক্টস, সেখানে আমরা ডিটেইল আলোচনা করব কনফিগারেশন ম্যানেজমেন্ট নিয়ে। প্রথম কাজ করি আছে আসলে আমরা কনফিগারেশন আইটেম আইডেন্টিফাই করি, যে কি কি আইটেমের আমার কনফিগারেশন ম্যানেজ করা দরকার থ্রু দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট। তারপরে কি করি আমরা, তারপরে এটাকে আমরা স্ট্যাটাস অ্যাকাউন্টিং করি, যে আসলে মানে যখনই কোনো চেঞ্জ হচ্ছে সেটার আসলে আমরা আপডেট করি, স্ট্যাটাস অ্যাকাউন্টিং করি। অ্যাকাউন্টিং মানে কি? ট্রানজাকশন লক করা। তার মানে কোনো একটা আইটেমের যখন কোনো চেঞ্জ হচ্ছে, কোনো স্পেসিফিকেশন চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা সেটা স্ট্যাটাস অ্যাকাউন্টিং করব। এবং ফাইনালি হচ্ছে ভেরিফিকেশন এবং অডিট করা। ভেরিফিকেশন প্লাস অডিট করে দেখা যে আসলে আমার সব আইটেমগুলোর স্ট্যাটাস অ্যাকাউন্টিং ঠিকমতো ম্যানেজ হচ্ছে কিনা, কোনো অ্যানোমালি আছে কিনা, সেটাকে মাঝে মাঝেই ভেরিফাই এবং অডিট করে দেখা। এই 3টা অ্যাক্টিভিটি আসলে করা হয় কনফিগারেশন ম্যানেজমেন্টে। এবং যে প্রসিডিউরে করা হয় সেটাকে বলা হয় কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, আর যে প্ল্যানটা ফলো করে এই কাজগুলো করা হয় সেটাকে বলা হয় কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। সো এইটা নিয়ে আমরা আরো সামনে কথা বলবো যখন ক্রিয়েট প্রজেক্ট আর্টিফ্যাক্টস নিয়ে আলোচনা করব। আচ্ছা, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, আমি বলছি যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানও তৈরি করা হয় কখন, যখন আমরা এই কাজটা করি, হ্যাঁ ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি। সো চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে কিন্তু একটা আলাদা টপিক আছে চেঞ্জ নিয়ে, সেই টপিকটার নাম হচ্ছে প্ল্যান কি দেখি, এখানে নাম হচ্ছে ম্যানেজ প্রজেক্ট চেঞ্জেস। আমরা নেক্সট লেসনে পড়বো ম্যানেজ প্রজেক্ট চেঞ্জেস, তখন আসলে আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানটা ফলো করব। তো আমরা যখন চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, তার মানে কি আমরা চাচ্ছি যে কন্ট্রোল ওয়েতে যাতে আমরা চেঞ্জটা করি। চেঞ্জ তো ইনএভিটেবল এবং চেঞ্জটা আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন না, সব প্রজেক্টেই চেঞ্জ আসবে, তো সেই চেঞ্জটা যাতে কন্ট্রোল হয়। তো চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা কি লিখি সেটা আসলে ওই চ্যাপ্টারে আমরা আরো সুন্দর করবো, ঠিক আছে? ওই চ্যাপ্টারে ম্যানেজ প্রজেক্ট চেঞ্জেস। সো প্ল্যান যখন তৈরি করবো আমরা, তখন কে চেঞ্জটা আসলে প্রপোজ করতে পারবে সেটা আমাদের সিএমপি মানে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে। তারপরে কোন কি ঘটলে আসলে চেঞ্জ হবে, ঠিক আছে? সেটা শিডিউলে চেঞ্জ হতে পারে, স্কোপে চেঞ্জ হতে পারে, বাজেটে চেঞ্জ হতে পারে, কোয়ালিটিতে চেঞ্জ হতে পারে। তো হোয়াট অ্যাকচুয়ালি কনস্টিটিউট চেঞ্জ, সেই ডেফিনিশনটা থাকতে হবে। তারপরে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য চেঞ্জ, এটা অনেক আগে থেকে বলে আসতেছি, যখনই কোনো চেঞ্জ আসবে, যদি একটা চেঞ্জ আসে স্কোপের, তাহলে শুধু ওইটা নিয়ে লাভ দিয়ে পড়া যাবে না, দেখতে হবে যে ওটার কারণে শিডিউলে, বাজেটে, কোয়ালিটিতে, রিসোর্সে কোথায় ইম্প্যাক্ট আছে সেটা অ্যানালাইসিস করতে হবে। করার পরে আপনাকে কি করতে হবে, যে চেঞ্জটা আপনি কিভাবে এর অ্যানালাইসিসটা নিয়ে আপনাকে যেতে হবে সিসিবির কাছে, চেঞ্জ কন্ট্রোল বোর্ড। চেঞ্জ কন্ট্রোল বোর্ডের কথা এখানে বলা হয়েছে, মানে চেঞ্জ ম্যানেজমেন্টে আমরা সবসময় একটা বোর্ড তৈরি করি যাদের দায়িত্ব থাকে চেঞ্জটাকে অ্যাপ্রুভাল দেওয়া। তো আমাদের প্রজেক্ট ম্যানেজার সে আসলে অ্যানালাইসিস করে সিসিবির কাছে দিবে, সিসিবি ওটা কি করবে, অ্যাপ্রুভ করতে পারে, রিজেক্ট করতে পারে, কিংবা ডিফার করতে পারে। যদি অ্যাপ্রুভ করে তাহলে আসলে সেই অ্যাপ্রুভ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট অনুযায়ী। এবং এই অ্যাপ্রুভালের কারণে যে যে বেস লাইনে এবং যে যে ডকুমেন্টে চেঞ্জ হলো সেই ডকুমেন্টগুলোকে অ্যামেন্ড করতে হবে আমাদের, ঠিক আছে? অলরাইট, and how will these actions be monitored to confirm that they have been completed satisfactorily? এবং যখন কাজটা হয়ে যাবে তখন আসলে আপনার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সেই কাজের দেখে আপনাকে অ্যাকসেপ্টেন্স করাই নিতে হবে। এবং সেটা আমরা আসলে যেহেতু পিএমবক এখন ওইভাবে পড়তেছি না, পিএমবক আসলে আমি যদি এখানে একটু ড্র করি তাহলে একটু বুঝতে পারবেন। আমি একটু হোয়াইট বোর্ডে ড্র করি।
পিএমবকে আসলে কিভাবে চেঞ্জটা ম্যানেজ করা হয়। যখনই আপনি একটা প্রসেস আছে যেখানে আসলে চেঞ্জটা অ্যাপ্রুভাল হয়, সেই প্রসেসের নাম হচ্ছে পিআইসিসি। আমি বললাম যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এখানে তৈরি হয়, কিন্তু ইউজ হচ্ছে পারফর্ম মিটিং এর চেঞ্জ কন্ট্রোল। এখানে সব চেঞ্জ আসে, আসার পরে যে চেঞ্জটা অ্যাপ্রুভ হয় এটার আউটপুট হচ্ছে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট। হ্যাঁ, অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট। সেই চেঞ্জটা যখন ডেভেলপ হয়ে যায় এটা চলে যায় আবার ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে। ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে তার মানে কাজটা করতে করতে যায়, যেটা কোথাকার প্রসেস, ইন্টিগ্রেশনের একটা প্রসেস, ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। সেটা হওয়ার পরে চলে যায় কন্ট্রোল কোয়ালিটিতে, যেখানে সমস্ত টেস্টিং শেষ করা হয়। ঠিক আছে, এই যে এটাই কিন্তু অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্টটাই। তারপরে সেই কন্ট্রোল যখন হয়ে যায় তারপর চলে যায় হচ্ছে ভ্যালিডেট, একটা প্রসেস আছে কিন্তু ভ্যালিডেট স্কোপ। হ্যাঁ, ভ্যালিডেট স্কোপ। হ্যাঁ, সেখানে কাস্টমারকে ইনভলভ করা হয়, করে কাস্টমারকে দিয়ে ভ্যালিডেট করানো হয় যে ইয়েস, যে চেঞ্জটা তুমি চেয়েছিলা সেটা তুমি রিসিভ করছো। আর এখানে বাকি সব কাজ কিন্তু আমাদের টিমের ইন্টারনাল কাজ। আর লাস্টে আমরা কাস্টমারকে ইনভলভ করে আমরা দেখাই যে তোমার কাজটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। সে যখন ভ্যালিডেট করে তখন দ্যাট ইজ রেডি ফর শিফট বা রেডি ফর রিলিজ। সো এই 4টা প্রসেস কিন্তু ইনভলভ চেঞ্জ ম্যানেজমেন্টের সামনে। ঠিক আছে, এটা আমি একটু ছবিটা রেখে দেই, যদিও খুব ক্লিয়ারলি লিখি নাই, আপনারা একটু ইয়ে করে নেন। পিএনএম কি হচ্ছে এটা? পিএনএম সেকেন্ড প্রসেস এটা ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, মানে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্টে কাজ করতে হবে এখন আপনার। ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, কাজ করা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান। আর কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান নতুন। হ্যাঁ, পরীক্ষায় কমপ্লায়েন্স নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসবে, একটা আলাদা টপিক আছে লেসন 5 এ টপিক এ, এখান থেকে প্রায় 4-5টা প্রশ্ন আসবে এবার কমপ্লায়েন্স নিয়ে। সো কমপ্লায়েন্স আমরা কিভাবে প্রজেক্টে ম্যানেজ করব সেটা প্ল্যান করতে হবে। কি কি কমপ্লায়েন্স আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা এনশিওর করার জন্য স্পেশালি আমরা কোয়ালিটি চ্যাপ্টারে যে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল আছে, সেই দুইটা প্রসেসের থ্রুতে আমরা সমস্ত কমপ্লায়েন্স মিট করার চেষ্টা করব। এবং থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট আমরা সেটা কমপ্লায়েন্সটা এনশিওর করবো। এবং ফাইনালি আমরা যখন এটা রেডি করব, ডেলিভারি দেবো কাস্টমারকে, তখন দেখতে হবে যে সমস্ত কমপ্লায়েন্স মিট করছে কি। সো কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান এটাও কিন্তু হবে কি একটা সাবসিডিয়ারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এবং যখন আমরা কমপ্লায়েন্স নিয়ে পড়বো তখন এই জিনিসগুলো পাবো, কমপ্লায়েন্সের ক্যাটাগরি, ডিটারমাইন পটেনশিয়াল থ্রেটস টু কমপ্লায়েন্স। যদি কমপ্লায়েন্স না করি আমরা কি হবে, থ্রেট আছে কিন্তু। নন কমপ্লায়েন্সের কনসিকুয়েন্স তো আমরা জানি, আমরা সবাই জানি নন কমপ্লায়েন্সের কনসিকুয়েন্স আমাদের ডিজিটাল আইনের যে অবস্থা, তাই না? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ কমপ্লায়েন্স। যদি আমরা না ফলো করি তাহলে সেটা একটা ভয়ঙ্কর ল আর কি। ডিটারমাইন নেসেসারি অ্যাপ্রোচ এন্ড অ্যাকশন টু অ্যাড্রেস কমপ্লায়েন্স নিডস। তো সমস্ত কিছু আমাদের কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যানে থাকতে হবে। খুবই গুরুত্ব দিয়ে এটাতে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। এবং ওই টপিকটা যখন আমরা পড়বো লেসন 5 টপিক এ, কারণ 4-5টা প্রশ্ন এখান থেকে আসবে। আচ্ছা, ফাইনালি গাইডলাইন্স টু ডেভেলপ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এটা আসলে এই প্রসেসটার ডেসক্রিপশন। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের প্রসেসটার ডেসক্রিপশন এটা। এটা কি বলছে, প্রথমে এই 4টা হচ্ছে ইনপুট, আর এই 2টা হচ্ছে টুল টেকনিক, যেটা আমরা অলরেডি একটা স্লাইডে দেখছি। আর ফাইনালি হচ্ছে আউটপুট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। আর এই যেহেতু আমরা অ্যাজাইল নিয়ে কথা বলতেছি, যদি ইনক্রিমেন্টাল ডেলিভারির সুযোগ থাকে অবশ্যই উই উইল ইউজ দ্যাট, তাই না? কারণ অ্যাজাইলে ডেলিভারি করা খুবই ভালো, কারণ কুইকলি ফিডব্যাক পাওয়া যায়, ভ্যালু ক্রিয়েট করা যায়, যেটা আমরা অনেক আগে থেকে করে আসতেছি, ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ ডেলিভারি। যদি আমরা ইনক্রিমেন্টাল ডেলিভারি কোনো অপশন থাকে তাহলে খুবই শর্ট সাইকেলের মধ্যে আমরা ডেলিভারি দেবো, দিয়ে কাস্টমার ফিডব্যাক নেবো, নিয়ে আবার কাজ করবো। সো দ্যাট অপশন অলওয়েজ ইউ হ্যাভ টু এক্সপ্লোর। ঠিক আছে, সো দেখেন এখানে যে রিভিউ আউটপুট ফ্রম আদার প্রসেসেস, তার মানে আদার প্রসেস মানে কি, যে বাকি 23টা প্রসেসের যে প্ল্যানিং প্রসেসের আউটপুট সবগুলোই আসলে এখানে ইনপুটে আসে, এবং সেই প্রসেসের এই ইনপুটগুলো নিয়ে আমরা টোটাল কনসোলিডেটেড ভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করি। সো এটা একটু কাইন্ডলি আপনারা ওই ছবিটা পিএমবকের আইটিটিও ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের, সেইটা এখানে একটু বসায় নেবেন বা পাশাপাশি দেখবেন, তাহলে আসলে আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। তো অ্যাড করে আমি যখন এটা ফাইনাল, আজকে তো এটা শেষ হয়ে গেল, এখন কিন্তু আমি এটার
ফাইনাল ইয়াটা আপনাদেরকে দেব, স্লাইডগুলো, যেটা আসলে আমি জানি না, এখন আমার স্লাইডের সংখ্যা অনেক হয়ে গেছে দেখলাম, আমি ইনিশিয়াল স্লাইডটা ওটা কম ছিল, এগুলো আমি সহ দিয়ে দেব। আচ্ছা, লাস্টে একটা টপিক আমরা পড়তেছি, সেটা হচ্ছে স্ক্রাম অফ স্ক্রামস এন্ড সেফ। এই দুইটা আসলে অ্যাজাইল, হ্যাঁ অ্যাজাইলে আসলে এন্টারপ্রাইজ লেভেলে যখন আমরা অ্যাজাইল ইউজ করি, পুরো এন্টারপ্রাইজ লেভেলে, তখন দুইটা পপুলার ফ্রেমওয়ার্ক সবচেয়ে বেশি ইউজ হয় গ্লোবালি। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। সেফ মানে হচ্ছে কি, স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক। মানে এরকম কোন প্রজেক্ট করতেছেন, আমরা যখন এই যে স্ক্রাম পড়ছি বা কানবান পড়ছি, তখন কিন্তু আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি, তাই না? যে ছোট একটা টিম, একটা প্রোডাক্ট ব্যাকলগ আছে, কাজ করতেছে এবং 2 সপ্তাহ স্প্রিন্ট শেষে ডেলিভারি দিচ্ছে। কিন্তু এরকম যদি হয়, এমন একটা প্রোডাক্ট বানাচ্ছেন যেখানে আসলে কয়েক হাজার লোক কাজ করতেছে, তখন তো কিভাবে প্রজেক্ট ম্যানেজ করবেন? সেগুলোর জন্য আসলে এই ফ্রেমওয়ার্ক স্ক্রাম অফ স্ক্রামস। তার মানে প্রতিটা ছোট টিম একটা স্ক্রাম টিম, তার উপরে কি থাকবে, হ্যাঁ মানে প্রতিটা প্রোডাক্ট মাস্টার মিলে আবার একটা টিম, স্ক্রাম মাস্টার মিলে আবার প্রোডাক্ট ওনার মিলে একটা টিম। এটা আপনার আসলে আমি একটু দেখাই আপনাদেরকে, একটা ছবি আছে, এটা একটু দেখবেন, সেটা আছে হচ্ছে ইয়াতে অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। অ্যাজাইল প্র্যাকটিস গাইডে আমি বলছিলাম না অ্যানেক্স A3 কিন্তু করতে হবে অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। অ্যানেক্স A3 তে আপনি এটার ছবি পাবেন, সেফ, দেখি সার্চ দিন, আপনি যেতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার সেই টপিকটা আসলে অ্যানেক্স A3, হ্যাঁ ইয়ার। এই যে এখানে দেখেন, এই যে এই ফিগারটা দেখেন, এই যে স্ক্রাম অফ স্ক্রামস দেখছেন, এই যে ছোট ছোট কয়জনের টিম, 7 জনের টিম, অল আর টিমস অ্যাকচুয়ালি, হ্যাঁ এখানে 6টা 6টা 12টা টিম। এটা হচ্ছে স্ক্রাম অফ স্ক্রামস। তারপর তার উপরে দেখেন স্ক্রাম অফ স্ক্রাম অফ স্ক্রামস, ঠিক আছে। সো এইভাবে আসলে যখন কোন একটা বড় প্রজেক্ট করতেছেন, যেটা আসলে বড় একটা প্রোডাক্ট, পুরো এন্টারপ্রাইজ মিলে কাজ করতেছেন এবং কয়েকশো টিমও কিন্তু হতে পারে কাজ করতেছে, তখন আসলে এইভাবে কাজ করে আর কি। প্রতিটা টিম থেকে কি থাকে দেখেন, এই যে প্রতিটা টিম থেকে স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, তারা আসলে একসাথে এক হয়ে পুরো প্রোডাক্টের আপডেট দেয় ডেইলি। যেমন ডেইলি স্ক্রাম এই লেভেলে হয়, এই লেভেলে হয়তো ডেইলি না হয়ে একদিন 2 দিন পর পর বা সপ্তাহে একবার এরকম হয়, যেখানে সব টিম থেকে কি আসে, প্রোডাক্ট ওনার এবং মেইনলি প্রোডাক্ট ওনার আসে আর কি। আবার এই টিম থেকে আবার আপডেট নিয়ে আবার একদম মেইন যেটা সব টপে আছে, সব প্রোডাক্ট ওনার আবার তাদেরকে রিপোর্ট করে। সেইভাবে কিন্তু স্কেল লেভেলের স্ক্রাম প্রজেক্ট ম্যানেজ হয়, এটাকে বলা হচ্ছে স্ক্রাম অফ স্ক্রামস। আর এরপরে দেখেন সেফ নিয়ে কথা বলা আছে। সেফ আসলে সবচেয়ে পপুলার, সেফের কোনো ফিগার দেওয়া নাই। সো সেফ আমরা জাস্ট একটু মনে রাখি যে এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট ম্যানেজ করার জন্য আমরা অ্যাজাইলের যে ফ্রেমওয়ার্ক ইউজ করি, তার মধ্যে 2টা ফ্রেমওয়ার্ক সবচেয়ে পপুলার। একটা হচ্ছে স্ক্রাম অফ স্ক্রামস, বা এটাকে অনেক সময় আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মেটা স্ক্রাম। এটা আরেকটা নাম বলা হয় মেটা স্ক্রাম, মেটা স্ক্রাম। সো আর একটা সবচেয়ে পপুলার, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, এটা হচ্ছে স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, সেফ। এবং এরা শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে না, কিন্তু এই ফ্রেমওয়ার্ক গুলো মেইনলি, যেমন সেফ, এটা আসলে একদম পুরা এন্টারপ্রাইজের সমস্ত সিস্টেম নিয়ে কথা বলে আর কি, নট অনলি প্রজেক্ট। আপনার HR কিভাবে রান হবে, ফাইন্যান্স কিভাবে রান হবে, প্রকিউরমেন্ট কিভাবে রান হবে, ঠিক আছে, মার্কেটিং কিভাবে রান করবে, সবকিছু কিন্তু ফ্রেমওয়ার্ক আছে স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্কে, নট অনলি প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। সো এটা আসলে যদি আপনি অর্গানাইজেশনাল অ্যাজিলিটি নিয়ে আসতে চান, স্পেশালি যে সমস্ত অর্গানাইজেশন প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের বিজনেসে হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস, মার্কেটে ডেলিভারি দেওয়া, সেটাকে মেনটেন করা, এবং সেটি তাদের মেইন বিজনেস। তো সেই সমস্ত অর্গানাইজেশনে মানে অ্যাজিলিটি, স্কেল লেভেলের এন্টারপ্রাইজ লেভেলের অ্যাজিলিটি এনশিওর করার জন্য আমরা স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক করি। এবং মানে আমি সেদিন একজনের সাথে কথা বলতেছিলাম, যিনি ইয়াতে কাজ করেন, ইউরোপে কাজ করেন, হল্যান্ডে। উনি বলতেছিলেন যে হল্যান্ডে যে সমস্ত অর্গানাইজেশন প্রোডাক্ট এবং সার্ভিস ডেলিভারি নিয়ে কাজ করে,
সেই সমস্ত অর্গানাইজেশনের প্রায় মোর দ্যান 55% অর্গানাইজেশন সেফ ইউজ করে। ঠিক আছে, তাদের এন্টারপ্রাইজ লেভেল প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ফুল অর্গানাইজেশনাল অ্যাজিলিটি মেনটেন করার জন্য। সো দিস ইজ দ্য বিগ থিং। হ্যাঁ, দিস ইজ দ্য বিগ থিং, যেটা আসলে বাংলাদেশেও আপনারা দেখবেন সামনে চলে আসতেছে। কারণ অ্যাজিলিটি ছাড়া আপনি যেমন সার্ভাইভ করতে পারবেন না এই মার্কেটে, একটা অর্গানাইজেশনও সার্ভাইভ করতে পারবেন না। তো সেখানে খুবই কি বলবো ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন দিয়ে কিন্তু মানে সাস্টেইন করা খুব টাফ হবে। আচ্ছা, লাস্ট স্লাইড, গাইডলাইন্স টু ডিটারমাইন ক্রিটিক্যাল ইনফরমেশন রিকোয়ারমেন্টস। যেটা একটা নতুন টপিক, সেটা হচ্ছে রিভিউ দ্য প্রজেক্ট স্টেক হোল্ডার, আইডেন্টিফাই দ্য প্রজেক্ট। মানে ক্রিটিক্যাল ইনফরমেশন যদি থাকে প্রজেক্টে, যেমন স্টেক হোল্ডার রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড, ঠিক আছে, তারপরে কমপ্লায়েন্স রিলেটেড, তো সেই ইনফরমেশনগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে। এটা একটু ইম্পর্টেন্ট, এই জন্য বলতেছি, এইভাবে আলাদাভাবে কখনো বলা হয় না। সো প্রজেক্টের মধ্যে কিন্তু অনেক ক্রিটিক্যালিটি থাকে, তাই না? স্টেক হোল্ডার রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড, তারপরে কমপ্লায়েন্স রিলেটেড, কোয়ালিটি রিলেটেড, সেগুলিকে আপনাকে আলাদাভাবে অবশ্যই পয়েন্ট আউট করতে হবে যাতে এটা মিস না হয়। ঠিক আছে, এবং থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল এটাকে আপনি কনফার্ম করতে হবে যে আপনি সমস্ত ক্রিটিক্যাল ইনফরমেশনগুলোকে আপনি ম্যানেজ করছেন, এবং এগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে এবং রিভিউ করে আপডেট করতে হবে যাতে এটা কখনো কোনোভাবে মিস না হয়। Alright, so this is the end of this topic. আমরা এখন জাস্ট আমাদের হাতে একটু সময়ের 5 মিনিট আমরা নেই। এখানে কি আছে, আমাদের কোনো আছে কাজ? এটা হচ্ছে জি, তাই না? জি প্রথম এটার আগে। আচ্ছা, এখানে দেখেন চারটা 2.8 এ পেজ নাম্বার 122, অ্যাক্টিভিটি 8। এই যে প্রথম প্রশ্ন করছে, রিফ্লেক্ট করতে বলছে। রিফ্লেক্ট মানে পিছন ফিরে দেখতে বলছে আপনাকে যে আপনি এখন পর্যন্ত যে কাজ করছেন কি কি প্ল্যানিং ডকুমেন্ট নিয়ে কাজ করছেন সেটা রিজার্ভ করা আর কি। যাই হোক, আমরা আসলে দেখা যায় বাংলাদেশে বেশিরভাগ জায়গায় প্ল্যানিং নিয়ে খুব একটা কাজ করি না, কারণ আমাদের সময় নেই। আমাদের প্রজেক্ট পাস হয়ে গেছে, লাফায় প্রজেক্টে ঝাঁপায় পড়ো, এক্সিকিউশনে চলে যাবে। সো আমাদের কিন্তু অনেক গ্যাপ আছে প্ল্যানিং এ। আচ্ছা আসেন 2, 3, 4 এটা আমরা একটু দেখি। Which subsidiary plan deals with the closure of contracts, including those signed to bring in consultants? Closure of contracts, হ্যাঁ, আপনি যে কনসালটেন্ট প্রজেক্টে কাজ করাবেন। প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে। সো কনসালটেন্ট তো একটা তাই না, আমরা কিন্তু মানুষও প্রকিউর করবো, তাই না, নট অনলি ম্যাটেরিয়াল। মানুষের প্রকিউরমেন্ট বলতে আমরা বুঝি যে ইকুইপমেন্ট আর ম্যাটেরিয়াল, মানুষও কিন্তু আছে। আপনার টিমের লোকজনকে প্রকিউর করতে হবে না, তো সেটা হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, হচ্ছে সাবসিডি প্ল্যান রিলেটেড টু এনি টাইপ অফ কন্ট্রাক্টস। এরপর পয়েন্টটা আসি, এটা একজন বলেন, নজরুল বলেন, এটা আনসার কি হবে? নজরুল কি আছেন না? বারবার বোধহয় কি যেন কেটে যাচ্ছিল। এটা নজরুল বলবেন, হ্যাঁ। কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, হ্যাঁ ঠিক আছে, এটা কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। সবাই যদি সেম ভার্সনে কাজ না করে তাহলে তো একদম ম্যাসাকার লেগে যাবে, তাই না? এটা এনশিওর করতে হবে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। আচ্ছা লাস্টেরটা আসেন, লাস্টেরটা আরিফ বলেন লাস্টেরটা।
Compliance management plan. কি হবে আরিফ? বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ দেখেন, এটা সহজ প্রশ্ন। Compliance হচ্ছে শামসু আরিফ, শামসুজ্জামান ভাই বলতে পারেন। শামসুজ্জামান ভাই, এটা কি হবে আনসার? আমার মনে হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। এটা কি কমপ্লায়েন্স? কমপ্লায়েন্স মনে হচ্ছে। কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট হচ্ছে মানে আমাদের কিন্তু কমপ্লায়েন্স, হ্যাঁ ঠিক আছে, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান, গভর্নমেন্ট স্ট্যান্ডার্ডস, হ্যাঁ, মিউনিসিপাল ল, ইন্টারনাল প্রসেস সো কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যানটা কিন্তু আমাদের মেইন এখানে, ঠিক আছে। সো তাহলে এখন এখানে একটু শামসুজ্জামান ভাই কিন্তু ভালো একটা পয়েন্ট বলছে, এখানে কিন্তু এখন একটু কনফিউশন হইতে যেতে পারে, তাই না? কমপ্লায়েন্স নাকি কোয়ালিটি, ঠিক আছে। সো কারণ কোয়ালিটিতে যখন আসলে কমপ্লায়েন্স নিয়ে কথাবার্তা ছিল না, তখন আসলে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে আসলে সমস্ত স্ট্যান্ডার্ড গুলো আইডেন্টিফাই করতাম, গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সবকিছু আমরা এখানে আইডেন্টিফাই করতাম, ঠিক আছে। সো এখন যেহেতু কমপ্লায়েন্স চলে আসছে, ফলে আমরা যখন ল দেখব, ঠিক আছে, স্ট্যান্ডার্ডস রেগুলেশনস দেখব, তখন অবশ্যই এটা চলে যাবে কমপ্লায়েন্সে, ঠিক আছে, ডেডিকেটলি, যেটা আলাদা একটা প্ল্যানিং অলরেডি চলে আসছে। আগে যদি হতো তাহলে আমরা তখন কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানই হতো, কারণ তখন আসলে একটাই জায়গা ছিল। তো এখন আমরা দুইটা জায়গায়, এখন কোয়ালিটির বিষয়গুলো থাকবে এখানে, আর যেটা আসলে রেগুলেশনস, ল এইসব রিলেটেড, হ্যাঁ কমপ্লায়েন্স রিলেটেড, সেটা চলে আসবে হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান।